কার কাছ থেকে কতটুকু অ্যাপ্রিসিয়েশন পাবো, কতটুকু অ্যাপ্রিসিয়েশন আমার জীবনে আদৌ দরকার। তোমার লাইফে যে সমস্যা আছে সেই সমস্যা তুমি জানো, সেই সমস্যার সমাধানও তুমি জানো। ফার্স্ট ফিলসফি হচ্ছে ওভারঅল লাইফে আমি যেন গ্রেটফুল থাকি। 3টা মাইন্ডসেট ঠিক থাকলে লাইফ অনেক ইজি হয়ে যায়। আমরা তো সাকসেস বলতে শুধু টাকা পয়সা বুঝি, সবচেয়ে বড় সম্পদ ভাই হচ্ছে ফোকাস, আপনার মেধা না। কিন্তু বাবা আমার গ্যাপের ফলেই বাচ্চারা এগুলোতে ধাবিত হচ্ছে, এটা নো ডাউট। রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা এই টাইপের জিনিসপত্রের ভিতরে ঢুকে, স্পেশালি ইমোশনালি যে সেলফ ডিপেন্ডেন্ট, তার সাথে থাকা কিন্তু খুব মজার একটা অভিজ্ঞতা। এবং মানুষ বোঝার অ্যাবিলিটি খুব কম মানুষেরই আছে। ইন্টিগ্রিটি প্রচন্ড রকম আসলে ভাই কনফিডেন্স বাড়ায়। সবাইকে অনার্স মাস্টার্স করতে হবে আমি মনে করি না। আসলে আগে আমাকে 6 থেকে 8 মাস মিনিমাম একটা সময় দিয়ে স্পেন্ড করে দেখতে হবে যে এটা শেষটা কোথায়। ম্যাক্সিমাম ট্যালেন্টরা কিন্তু ট্যালেন্ট ক্যারি করতে পারে। মেন্টাল হেলথ রিসার্চের জন্য মেডিটেরিয়ান ডায়েট বলে একটা ডায়েট আছে। 4 বছর ধরে একটা সাবজেক্টে পড়ে, সে কিন্তু জানে না কেন এই সাবজেক্টে পড়তেছি, 4 বছর পরে কোথায় চাকরি করব, কোন কোম্পানিতে যাব। তারা সাকসেসফুল একমাত্র কারণ হচ্ছে তারা একই জিনিস প্রত্যেক দিন করে। আসসালামু আলাইকুম ভাইয়া। সবার শুরুতে আমি যে জিনিসটা জানতে চাই, আমি দেখি যে আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আর কি। অ্যাটলিস্ট ফেসবুকের ফিড দেখে, আপনার স্ট্যাটাস দেখে, আদার জিনিসপত্র দেখে বোঝা যায় আর কি। সোশ্যাল মিডিয়াতে ইউজুয়ালি কোনো একটা পোস্ট দিলে এবং ইনফ্যাক্ট আপনি অনেক কমেন্টেরও রিপ্লাই করার চেষ্টা করেন ওভারঅল। এবং আপনি নিজে যেহেতু একজন ডাক্তার, সব মিলে আপনার তো অনেকগুলো ব্যস্ততা থাকে। সেই ব্যস্ততার ভিতরে আসলে টাইমটা কীভাবে ম্যানেজ করেন, এবং টাইম ম্যানেজ করা বড় ব্যাপার না, ব্যাপারটা হইতেছে ইমোশনটাকে কীভাবে ম্যানেজ করেন। কারণ কন্টিনিউয়াসলি আপনি যখন একটার পর একটা কমেন্ট দেখতে থাকেন বা দেখতে থাকেন, সো ওইটা কিন্তু আমাদেরকে কাইন্ড অফ একটু নাড়া দেয় আর কি ডেইলি লাইফে। সেই জায়গাটাতে নিজেকে কীভাবে আসলে ম্যানেজ করেন? প্রথম কথা হলো, আমার অ্যাক্টিভিটি দেখলে হয়তো মনে হয় আমি সোশ্যাল মিডিয়ায় বেশি থাকি। অত বেশি থাকা হয় না আমার। যেটা হয়, আমি ভিডিওটা করে ওটা তো আরেকজন আপলোড করে, আমি করে দিই, ওরা করতে থাকে। আমি কমেন্টে রিপ্লাই দিই 2 সময়, একটা হয়তো সকালে, একটা হয়তো রাতে। সব কিছু দিই না, যেগুলো মিনিংফুল সেগুলো দিতেই থাকি। আমার সকল নোটিফিকেশন বন্ধ করা। তো এই জন্য আমাকে সবসময় ওই যে ডিস্ট্র্যাক্টেড খুব একটা আমি হই না। যদি মাঝে মাঝে দেখি যে না কোনো একটা পার্টিকুলার পোস্টে আমি ডিস্ট্র্যাক্টেড হচ্ছি, ওখানে আমি কমেন্টই অফ করে দিই। ইদানিং অনেকগুলোতে আমি কমেন্ট এমনিও অফ করে দিচ্ছি, কারণ আমি দেখছি যে কমেন্ট মাঝে মাঝে ডিস্ট্র্যাক্ট করে। বাট হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ ওই অর্থে যে আমার রেগুলার কন্টেন্ট যায়। হ্যাঁ, বাট ওই কন্টেন্টটা আরেকটা টিম প্রডিউস করে। সো পোস্টও তারা লিখছে, ভিডিও তারা করছে। সো আমাকে যদিও অ্যাক্টিভ মনে হয়, বাট আমি আসলে অত বেশি অ্যাক্টিভ না। বাট আমি সোশ্যাল মিডিয়াতে থাকতে চাই। আমার সব প্ল্যাটফর্মে বিচরণ আছে, সেটা ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, লিঙ্কডইন, সব জায়গায় আমার আছে, থ্রেডেও আছে। বাট অনেক বেশি সময় দেওয়া হয় না। তবে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি আসলে যেটা বোঝার চেষ্টা করতেছিলাম যে ভাইয়া ইমোশনের পার্টটা, ধরেন আপনি নিজে একজন ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ, আপনিও বলতেছেন যে অনেক সময় আসলে কমেন্টটা বন্ধ করে রাখতে হয়, বাট সামটাইমস আসলে উই ক্যান নট কন্ট্রোল। বাট ইউজুয়ালি যেটা হয় যে এই জেনারেশনের মানুষজন যখন ফেসবুকে কোনো একটা পোস্ট দেয়, কন্টিনিউয়াসলি কিন্তু চেক করতে থাকে কয়টা লাইক পেলাম, কে কমেন্ট করলো, কী করলো। সো এবং তারা ভাবে যে এইটা তার লাইফে কোনোভাবে ইম্প্যাক্ট ফেলে না, এবং এটা খুবই মামুলি একটা জিনিস, এটা তার ডেইলি লাইফের কোনো জায়গাতে ইম্প্যাক্ট ফেলতেছে না। এই জায়গাটাতে যদি ভাইয়া একটু বলতেন আর কি, যে সোশ্যাল মিডিয়া কি আমাদেরকে রাইট অ্যাট দিস মোমেন্ট একটু কন্ট্রোল করে কিনা, বা আমাদের ওভারঅল ডেইলি লাইফটাকে ইন সাম ওয়ে এটাকে একটু শেকি সিচুয়েশনে নিয়ে যায় কিনা, আপনার কি মনে হয়? ডেফিনেটলি করে। সোশ্যাল মিডিয়া ইটসেলফ একটা জগৎ আর কি। তো মানুষকে যেটা করতে হবে যে সোশ্যাল মিডিয়া রিয়েল ওয়ার্ল্ডের পার্থক্যটা বুঝতে হবে। সোশ্যাল মিডিয়া যারা আছেন তারা ম্যাক্সিমাম আপনাকে চিনে না, তারা আপনার কাছের বন্ধু না, তারা আপনি অসুস্থ হলে এসে আপনাকে দেখতে আসবে না, আপনি টাকা প্রয়োজন হলে এসে আপনাকে ধার দিবে না। সো এই জিনিসগুলা আসলে বাস্তব জীবনে কতটুকু কাজে লাগবে। সোশ্যাল মিডিয়ার আরেকটা ব্যাপার হলো যে, ধরেন আমরা একটা পোস্ট লিখলাম, হয়তো 100 জন লাইক দিল, আমরা মনে করি যে এটা খুবই অল্প, মাত্র 100 জন লাইক দিল। বাট আপনি চিন্তা করেন যে বাস্তব জীবনে আপনাকে 100টা মানুষ ধরেন বাহবা দিতেছে, মানে হাততালি দিচ্ছে, আমরা তো অনেক খুশি হয়ে যেতাম। বাট সোশ্যাল মিডিয়াতে আমরা 100 জনকে আমরা একদম গুরুত্ব দিচ্ছি না। থার্ড হলো যে আপনাকে কারা ফলো করছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমি কাউকে ছোটো বা বড় করছি না, কিন্তু ধরেন যারা একটু বুঝদার মানুষ বা যারা পড়াশোনা করা মানুষ, বিবেকবান মানুষ, তারা একজন আপনাকে ফলো করা, আর যারা একটু অতটা বুঝে না, পৃথিবী বুঝে না, বিবেকবান না, তারা 10,000 আপনাকে ফলো করার আসলে কোনো একজন ফলো করা ইজ বেটার। হ্যাভিং 1 গুড ফলোয়ার, সেন্সিবল ফলোয়ার ইজ মাচ বেটার দ্যান হ্যাভিং 10,000 ননসেন্স ফলোয়ার আর কি। সো এই জায়গাটাতে আমাদের বুঝতে হবে যে আমি আসলে সোশ্যাল মিডিয়ায় কী কারণে আছি।
তাহলে আমার মনে হয় সমস্যা হয় না। সোশ্যাল মিডিয়া একটা অ্যামেজিং প্ল্যাটফর্ম, কারণ ধরুন আমরা আজকে এই পডকাস্টটা করছি বা এটা হয়তো কিছু মানুষ দেখবে, হয়তো ধরেন 4-5 হাজার মানুষ দেখবে, আমাদের এই কথাগুলো মানুষ জানছে। এখন আমাদের এই কথার তো সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা ছড়িয়ে দিতে পারতাম না। আমরা অনেক কিছু সোশ্যাল মিডিয়া থেকে শিখছি, সো এটার ভালো দিক অনেক। কিন্তু আমি যখন আমার সেলফ এস্টিমটা কম, আমি যখন সোশ্যাল মিডিয়া কম্প্যারিজনে চলে যাই যে আমার যে হয়তো আরেকটা মানুষ ভালো আছে, বা ওই যে একটা পোস্ট লিখলেন 10 জন কমেন্ট করলো, এর মধ্যে 8 জনই ভালো কমেন্ট করছে, আপনি সেটা দেখছেন না, অগ্রাহ্য করছেন। কিন্তু যে 2 জন নেগেটিভ কমেন্ট করছে, আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি কেন ঠিক এবং তুমি কেন ভুল। এই জিনিসটা আমাদের মনে হয় করার প্রয়োজন নয়। আপনি তো 8 জন মানে ফ্যান পেয়েছেন বা আপনাকে পছন্দ করে সেরকম মানুষ পেয়েছেন। আমাদের জীবনে একটা বড় ভুল হচ্ছে, আমরা সবসময় আমাদের হেটার্সদের পিছে বেশি সময় দিই। যারা আমাকে ভালোবাসে তাকে আমি সময় দিই না। এটা আমাদের ফ্যামিলিতেও কিন্তু আমরা করি। যেমন আমাদের ওয়াইফকে আমরা কম সময় দিই, আমাদের বাচ্চাকে আমরা কম সময় দিই, আমাদের বাবা মাকে আমরা কম সময় দিই। বাট তারা আমাদের জীবনের সবচেয়ে বেশি কাছের মানুষ, তাদেরকে সময় দিলে আমরা অলওয়েজ রিটার্ন বেশি পাবো। তা না করে দেখা গেছে আমরা দূরের বন্ধু, দূরের কলিগ, আমরা সোশ্যাল মিডিয়ার মানুষকে খুশি করতে চেষ্টা করি, যারা কখনো আমার বিপদে আপদে এগিয়ে আসবে না। আপনার বাবা মা খুশি, আপনার ওয়াইফ খুশি, আপনার সন্তান খুশি, আপনি চিন্তা করেন আপনি লাইফে কত এগিয়ে গেলেন। ওরা তো আসলে আপনার বিপদে আসবে। সো এটা মানুষের, আমি বলবো যে একটা ইম্যাচুরিটি ছোটোবেলা থেকেই। সোশ্যাল মিডিয়াতেও এই ম্যাচুরিটিটা আরও প্রকটভাবে প্রকাশ পায় যে আমি সবাইকে খুশি করার জন্য তো আমি এখানে আসি নাই। আমি এখানে এসেছি আমার কিছু মেসেজ দিতে, অথবা আমি বিজনেস করতে, অথবা কিছু কথা বলার জন্য। এখানে কিছু জিনিস থাকবেই। কমেন্ট আমি অফ করি আসলে গালাগালির জন্য না, কমেন্ট আমি অফ করি কারণ ফেসবুকটা না আমার কাছে এখন খুব একটু পিকুলিয়ার মনে হয়। ইনস্টাগ্রামও এত পিকুলিয়ার মনে হয় না, বা লিঙ্কডইন তো ডেফিনেটলি না। কারণ ফেসবুকে এখন এমন মানুষজন ঢুকে গেছে, এত ফেক অ্যাকাউন্ট হয়ে গেছে, তো তারা একটা মব ভায়োলেন্স তৈরি করে অনেক সময়। আমরা তো কিছু মেসেজ মাঝে মাঝে দিই যেটা একটু হয়তো কন্ট্রোভার্সিয়াল, বা মানুষকে বলতে হয়, মানুষকে ইমপ্রুভ করতে গেলে আপনি তো কিছু কথা তাকে বলতে হবে। তো তখন করে কি তারা একটা মব তৈরি করে। মব তৈরি করার প্রবলেমটা হয়েছে যে মানুষ দিন শেষে ওই কমেন্ট বক্সে গিয়ে ওই মবটাকে মজা পায়, সে আর উপরের মেসেজটা পড়ে না। সো আমি চাই মানুষ মেসেজটা পড়ুক। আমি এমন না যে তাদের কমেন্টে আমি খুব এফেক্টেড হচ্ছি, আমি আসলেই হই না, কিন্তু আমি চাই যে মানুষের ফোকাসটা কমেন্টে না গিয়ে কন্টেন্টে যাক। এই জন্য আমি মাঝে মাঝে কমেন্ট বক্স অফ করে দিই। বাট হ্যাঁ, ডেফিনেটলি কমেন্ট বক্স অফ করার তো প্রবলেম আছে, কারণ এনগেজমেন্ট কমে যায়। হ্যাঁ, বাট তারপর আমার কাছে মানে কিছু কিছু ক্ষেত্রে এটা ভালো। এবং রিসেন্ট সময় আমি যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কথা হচ্ছে, অনেক সময় আমাদের ডেলি লাইফে আমরা যে জিনিসটা দেখি যে আমার হয়তো বা মন খারাপ, আমার বন্ধু বান্ধবী বা হয়তো বা বউয়ের সাথে গ্যাঞ্জাম লাগছে, আমি এখন কিছুই করার নাই, জাস্ট ফোনটা হাতে নিলাম, ফেসবুক স্ক্রল করতে থাকতেছি বা ইউটিউব স্ক্রল করে থাকতেছি। আমি পার্সোনালি আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমার যদি মন খারাপ হয় তাহলে আমার মন খারাপ করে বসে থাকা উচিত, আমার যদি কান্না পাই তাহলে জাস্ট কান্না করা উচিত, ফেসবুকে ঢোকা উচিত না। কারণ আমি যখন ফেসবুকে ঢুকি আমার মনে হয় যে আমি ডাইভার্ট করি পুরো জিনিসটাকে, আমার যে থটসগুলো ছিল সেটাকে আমি ডাইভার্ট করতেছি, করে আমি আরেকটা জগতের মধ্যে ঢুকে যাচ্ছি। সো এই যে ডাইভার্ট করার ব্যাপারটা, কারণ আমার মাথার ভিতরে যেটা নিয়ে আমার মন খারাপ ছিল এটা কিন্তু আনরিজলভ থেকে যাচ্ছে আমার মাথায়। আনরিজলভ একটা জিনিস আমি মাথার ভিতরে রেখে এই ডাইভার্টেড একটা ওয়ার্ল্ডের ভিতরে ঢোকা মানে আমার জন্য আসলে কতটুকু যুক্তিযুক্ত এটাকে। এবং আমি যখন ফেসবুকে ঢুকি আমরা মনে করি যে এটা আমার মনটা ভালো করে দিতেছে, সেই মন ভালো করা কি আলটিমেটলি যেই প্রবলেমের ভিতরে সে ছিল সেটাকে, আপনি এই ওভারঅল সিচুয়েশনটা নিয়ে যদি বলতেন ভাই। প্রথম কথা হলো যে আমরা ফেসবুকে গেলে যেটা পাই বা সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাপ্রিসিয়েশন পাই, যে আমি যে কোনো একটা কিছু লিখলে আমাকে 50 জন লাভ রিয়াক্ট দিচ্ছে, 50 জন লাইক রিয়াক্ট দিচ্ছে। ওই অ্যাপ্রিসিয়েশনটা অনেক সময় আমরা তো বাস্তব লাইফে পাই না। অনেকে যারা ইন্ট্রোভার্ট বা ইনসিকিউর যারা, তারা এমনিতেও বন্ধু করতে পারে না, কিন্তু তারা হয়তো লিখতে ভালো পারে। সো সোশ্যাল মিডিয়াতে তারা লিখে তারা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, তারা হয়তো একটা নিজের ছবি এঁকে দিচ্ছে, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। সো মূলত আমরা মানুষের কাছে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া আমি বলি বেশি ইউজ করি। সো যে আমি কার কাছ থেকে কতটুকু অ্যাপ্রিসিয়েশন পাবো, কতটুকু অ্যাপ্রিসিয়েশন আমার জীবনে আদৌ দরকার, সেটা আমার কাছে মানে ছোটোবেলায় আমাদের সন্তানদেরকে বোঝানো খুব জরুরি, স্কুল কলেজে বোঝানো খুব জরুরি। অ্যাপ্রিসিয়েশন পেতে কোনো সমস্যা নেই, মানুষ আপনি একটা ভালো কাজ করে মানুষ প্রশংসা করবেই, কিন্তু কতটুকু আসলে আমাদের জীবনে দরকার এবং সোশ্যাল মিডিয়াতে যারা আছে তারা কতটুকু আমার জীবনে কাজে লাগবে এটা বোঝা জরুরি। ডেফিনেটলি আপনি যেটা বললেন যে বাস্তবে যদি আমার একটা প্রবলেম থাকে, এটা আমি কখনোই সোশ্যাল মিডিয়ায় গিয়ে ঠিক করতে পারবো না, বরং আমার সমস্যাটা আরও বাড়ছে। আপনি হয়তো আপনার ওয়াইফের সাথে কথা বলছেন না রাগ করে, তার রাগটা কিন্তু আরও বাড়ছে, কারণ আপনি তাকে মানে ওই সমস্যার কারণটা আমি খুঁজে বের করার চেষ্টা করতেছেন। রাইট। সো যেহেতু এটা ইজি অ্যাক্সেস, আপনার নোটিফিকেশন আসছে সহজ, আমরা রিলস দেখছি, স্টোরি দেখছি, সো আমরা আরেকটা জগতে হারিয়ে যাই যেখানে ইটস কাইন্ড অফ লাইক অ্যান অ্যাডিকশন, মানুষ যখন একটা
কষ্টে থাকে, মানে অ্যাডিকশন ম্যাক্সিমাম কজ কিন্তু ডিপ্রেশন। সো একটা ডিপ্রেশন যেটা হিল হয়নি, সেটার কারণেই মানুষ অধিকাংশ অ্যাডিকশনে চলে যায়। সো এটা একটা অ্যাডিকশন যে আমি আমার বাস্তব লাইফে কষ্ট আছি, যেটা আমি সলভ করছি না, অথবা সলভ করতে পারছি না, অথবা আমার সেই স্কিল সেট নাই। সেখান থেকে আমি একটা জায়গায় যাচ্ছি যেটা আমাকে টেম্পোরারি ডোপামিন রাশ দিচ্ছে, তখন মনে হচ্ছে যে না আমি একটু ভালো আছি। একই জিনিস কিন্তু আপনার ইয়াবা খেলে হয়, উইড নিলে হয়, টেম্পোরারিলি ভালো ফিল হয়, বা সিগারেট খেলে হয়। তো ওইটাই আলটিমেটলি ইয়াবা, নিকোটিন তো আপনাকে লং টার্ম ভালো রাখে না। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ার এই জিনিসটা আপনাকে লং টার্মের প্রবলেমটা সলভ করছে না। সোশ্যাল মিডিয়া ইউজ করতে অসুবিধা নেই বিনোদনের জন্য, কিন্তু এটা কখনো প্রবলেম সলভ অথবা অ্যাপ্রিসিয়েশনের জায়গা হওয়া উচিত না। রাইট ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং আস টুডে। আপনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো কিছু নাই। সো আমি যদি খুব ছোট করে বলি, আপনি সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করেন এটা লম্বা সময় ধরে, আর লাইফ স্প্রিংয়ের নাম বাংলাদেশে মোটামুটি এখন কম বেশি সবাই জানে। সো আজকে মোটামুটি ভাই আমরা যেই জায়গাটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করব, এটা আমাদের শোয়ের নাম হচ্ছে ক্যারিয়ার ক্র্যাকার্স। তো প্রোগ্রামিং হিরোতে আমাদের একটা মূল বিষয় থাকে যে কীভাবে কেউ টেকনোলজি শিখে বা প্রোগ্রামিংয়ের মতো একটা স্কিল ডেভেলপ করে সে একটা ক্যারিয়ার পর্যন্ত যাইতে পারে। তবে আমাদের পার্টিকুলারলি আমার পার্সোনালি যেটা মনে হয়েছে যে আমরা নিজেরা ওয়েব ডেভেলপার হচ্ছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছি, যেখানে আমি হয়তো ফেসবুকের মতো একটা টুল কোনো না কোনো একদিন হয়তো বা তৈরি করবো কেউ বা এরকম পার্টিকুলারলি কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, সেখানে সেই টেকনোলজিটাই অনেক সময় আমার লাইফের জন্য খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে আর কি। এবং ক্ষেত্র বিশেষে আমি আমার নিজেকে হয়তো বা কন্ট্রোল করে উঠতে পারতেছি না। আমি ফেসবুকে যাচ্ছি, ইনস্টাগ্রামে যাচ্ছি, কারণ আমি যে এজ গ্রুপের সাথে কথা বলতেছি হয়তো বা 15 থেকে 25 বা 30-এর মধ্যে যারা আছে, যথেষ্ট ভালনারেবল একটা স্টেটে আছে, হয়তো বা সেটা সে এগ্রি করতে চায় না, সে বুঝে না যে এই কারণে সে তার লাইফের কোনো একটা জায়গাতে হয়তো বা যাইতে পারতেছে না, বা সে কোনো একটা অ্যাকশন নিতে পারতেছে না। এরকম একটা সিচুয়েশন আমি নিজেও পার্সোনালি অবজার্ভ করে দেখছি। এবং সেখানে একটা পার্টিকুলার জিনিস হইতেছে যে সোশ্যাল মিডিয়ার ভিতরে গেলে আমি টেম্পোরারি একটা প্লেজার পাই, এবং একটা পর একটা ভিডিও দেখি, আমার মাথার ভিতরে ডিফারেন্ট চিন্তাভাবনা আসে। এবং বিশেষ করে ইনস্টাগ্রামের ভিতরে আপনি যদি যান, এখন এক একজনের ইনস্টাগ্রাম কিন্তু এক এক রকম, কারণ যেই ধরনের কন্টেন্ট দেখে তাকে সেই ধরনের কন্টেন্টই হয়তো বা দেখে। ক্ষেত্র বিশেষে কেউ হয়তো বা এটা জানেই না, তো সে না জেনে বুঝেই কিন্তু দেখতে পাচ্ছে যে তার ফিডের ভিতরে এমন জিনিসপত্র আসছে, সেখান থেকে তার ডিফারেন্ট ডোপামিন রাশের কথা বলি বা যেটা কথা বলি, সেটা তাকে ভালো একটা ফিল দিতেছে। অ্যান্ড দেন নানা ধরনের অ্যাডিকশনের ভিতরে আছে। গেমিং অ্যাডিকশন অনেক পুরনো অ্যাডিকশন, বাট রাইট অ্যাট দিস মোমেন্ট পর্নোগ্রাফির ব্যাপারে আপনি যদি বলেন, বা এই টাইপের অনেকগুলো জিনিসপত্র আছে যেগুলো নিয়ে মানুষজন আসলে সে বুঝতেছে যে সে একটা। এবং আমি সবসময় একটা জিনিস, এই জেনারেশন, আমি নিজেও যথেষ্ট ইয়াং, আমি দেখি যে যখন আমি কারোর সাথে কথা বলি আমি সবসময় একটা জিনিস বলি, তোমার লাইফে যে সমস্যা আছে সেই সমস্যা তুমি জানো, সেই সমস্যার সমাধানও তুমি জানো, শুধু অ্যাকশানটা তুমি নিতে পারতেছো না। দ্যাটস দ্য প্রবলেম। অ্যাকশানটা নেওয়ার জন্য আমি তো জানি যে আমার লাইফে কোন জিনিসটা, ওয়ান পার্টিকুলার থিং যেটা আমাকে আসলে প্রবলেম, মানে আমাকে সমস্ত জায়গাতে কাইন্ড অফ পিছনে টেনে ধরতেছে, সেটাকে কীভাবে আইডেন্টিফাই করতে পারি। অ্যান্ড দেন এই অ্যাডিকশন বা এইগুলোকে আসলে একদিনই তো ছড়াই ফেলা সম্ভব না, বা একদিনে আমি অ্যাডিকশন তো একদিনে হয় না, এটা ওভার দ্য টাইম, ওভার দ্য ইয়ার এটা তৈরি হয়েছে। সেখান থেকে কীভাবে আমি আস্তে আস্তে করে বের হয়ে আমি হেলদি একটা হ্যাবিট, এমন না যে আমার লাইফ পুরো সাকসেসফুল হয়ে যাবে, মানে আমার লাইফ ধরেন আপনার লাইফস্টাইলের মতো খুবই পলিশ বা খুব পলিশড একটা হবে, বাট রিজনেবলি যে আমি একটা বেটার মানুষ হইতে পারি, যেখানে আমার একটা ভালো ক্যারিয়ার থাকতেছে, আমার ফ্যামিলি বা আদার জিনিসপত্রগুলো চিন্তা করে কীভাবে আসলে আমি নিজেকে একটু গুছাই নিতে পারি, রিজনেবলি গুছাই, মানে পারফেক্ট আমি হইতে চাই না, বাট রিজনেবল আর কি। আমি বলবো যে আমরা 3টা জিনিস লাইফে আমার কাছে মনে হয় করা উচিত মাইন্ডসেট ঠিক করার ক্ষেত্রে। কারণ মাইন্ডসেট খুব জরুরি। হ্যাঁ, যে মাইন্ডসেট মানে ইটস লাইক আমি জানি যে আমি এই জিনিসগুলো করতে যাই, এটার জন্য আমার ফিলসফিটা ঠিক করা। ফার্স্ট ফিলসফি হচ্ছে ওভারঅল লাইফে আমি যেন গ্রেটফুল থাকি রিগার্ডলেস, যে আমি যতটুকু পেয়েছি অতটুকু আমি ফোকাস করার চেষ্টা করব। এটা হতে পারে যে আমার লাইফে আমার বাবা আমাকে বুঝেনি, বাট আমার মা হয়তো আমাকে বুঝেছে, সো আমি মাকে ফোকাস করব। হয়তো বাবা মা বুঝে না, আমার ওয়াইফ আমাকে বুঝে, আমি ওয়াইফে ফোকাস করব। তাদেরকে আমি ফেলে দেবো না, কিন্তু আমি ফোকাসটা রাখবো যেটা আমি পেয়েছি, কারণ আমি একবার বাঁচবো জীবনে। সো আমি যদি সবসময় নেগেটিভিটিতে ফোকাসড করি, যেটা আমি পাইনি, আমার লাইফে এটা কোনো মানে ভালো কিছু অ্যাড করবে না। মানুষ সবসময় যেটা করে যে নেগেটিভিটিতে ফোকাস করে, সে মনে করে আমাকে অমুকে হেইট করে, অমুক চাচা দেখতে পারে না, অমুক বন্ধু দেখতে পারে না, বাট তাকে যে কত মানুষ ভালোবাসে, সে যে কত কিছুর ব্লেসিংয়ে আজকে এই জায়গায় এসেছে, সেই জিনিসটা সে
মানে প্রতিদিন ফিল করে না। সো বি গ্রেটফুল রিগার্ডলেস ইট ফার্স্ট মাইন্ডসেট। সেকেন্ড সেটা হচ্ছে উই শুড অলওয়েজ ট্রাই টু মেক আওয়ার লাইফস বেটার দেন ওয়ার্স। সেটা অফিসে হোক, বাইরে হোক, সব জায়গায় হোক। যে আমি 3টায় ঘুমাচ্ছি, আমি সেটাকে তো 1টা করতে পারি। আমি প্রতিদিন 4 ঘন্টা সোশ্যাল মিডিয়া দেখছি, আমি সেটাকে 1 ঘন্টা করতে পারি। আমি সারাদিন ফেসবুক স্ক্রল করছি, আমি ফেসবুক অ্যাপটাকে অ্যাটলিস্ট মোবাইল ফিড থেকে দূরে রাখতে পারি। আমি একটা খুব বাজে টক্সিক রিলেশনশিপে অনেক বছর ধরে আছি, আমি এটা নিয়ে অ্যাটলিস্ট ভাবতে পারি যে কীভাবে এটা কমানো যায়, অথবা আমি সেপারেশনে চিন্তা করতে পারি। আমার কতগুলো বন্ধু আছে যাদের কাছে গেলেই তারা আজে বাজে জিনিস নিয়ে কথা, সারাউন্ডিংসের ব্যাপারটা, সারাউন্ডিংসের ব্যাপার। আমার কিছু কলিগ আছে যারা আমাকে আরও নেগেটিভ দেয়, ব্যাক বাইটিং, এটা মনে হয় মানুষ বুঝতে পারে, তাই না ভাই? ডিপ ইনসাইড ডেফিনেটলি বুঝতে পারে। সো সেটাকে আমি আমার লাইফে বজায় রাখছি কিনা। সো আমি অনেক কিছু করে আমি আমার লাইফকে ইম্প্রুভ করতে পারি, যেটা আমি হয়তো করছি না। সো এভরি গুড দ্যাট উই ডু, ইট টিলস দ্য ওয়ার্ল্ড স্লাইটলি টুয়ার্ডস গুড রাদার দেন ইভিল, অ্যান্ড এভরি ইভিল দ্যাট উই ডু, ইট টিলস দ্য ওয়ার্ল্ড স্লাইটলি টুয়ার্ডস ইভিল রাদার দেন গুড। সো আমাদের প্রত্যেকটা ডিসিশন ম্যাটার করে, কাজ ম্যাটার করে, আমাদের লাইফটাকে আমরা একটু হলেও বেটার করতে পারি। আর থার্ড হলো যে উই শুড অলওয়েজ হ্যাভ দ্যাট অ্যাংজাইটি দ্যাট আর উই ডিসিভিং আওয়ার সেলভস অ্যাজ হিউম্যান বিংস। যে আমার এই দুশ্চিন্তা থাকতে হবে যে আমি কি নিজের কোনো ক্ষতি করছি কিনা, আমি অন্যের কোনো ক্ষতি করছি কিনা। তা না হলে ধরেন কিছু লজ্জা, কিছু অনুশোচনা আমাদের থাকা উচিত। আমি যদি খারাপ মানুষ হই, খারাপ কাজ করি, কাজে ফাঁকি দেই, আমাদের অনেক সময় জাস্ট লজ্জা, অনুশোচনা, ঠিক নিজের সাথে আসলে অনেস্ট থাকাটা, নিজের সাথে অনেস্ট থাকাটা, এই 3টা জিনিস অ্যাটলিস্ট 5 মিনিটও ভাবি দিন শেষে যে আমি আজকে এই 3টা জিনিস আমি করছি। আমি কি ওভারঅল লাইফে গ্রেটফুলনেসে ফোকাস, আমি কি লাইফটাকে একটু বেটার করার চেষ্টা করছি, এবং আমি কি নিজেকে সেলফ ডিসিভ করছি কিনা, আমি কি জানি কিনা আমি কি ভুল করছি। কারণ সেলফ ডিসেপশন এমন একটা জিনিস ভাইয়া যে সাইকোলজিতে, যে আপনি ধরেন একটা মিথ্যা কথা বললেন, প্রথম দিন আপনার খারাপ লাগবে, কারণ আমরা মিথ্যা কথা হয়তো বলতে চাই না। দ্বিতীয় দিন হয়তো খারাপ লাগবে, একটু কমে যাবে। তৃতীয়, চতুর্থ দিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। এক্স্যাক্টলি। যখন আপনি 100 দিন মিথ্যা বলবেন, আপনার কিন্তু আর খারাপ লাগে না। সো এটাকে বলে সেলফ ডিসেপশন। সো আমরা অনেকেই সেলফ ডিসেপশনে আছি। আমরা অনেক বছরের পর বছর একটা ভুল কাজ করছি অটো পাইলটে, যেটা আমরা মনেই করছি না যে ভুল আছে। সো ওই অ্যাংজাইটিটা আমাদের ক্রিয়েট করতে হবে যে আমি কি নিজেকে নিজে ঠকাচ্ছি কিনা, এবং আমি কি মানুষের ক্ষতি করছি কিনা। এই 3টা মাইন্ডসেট ঠিক থাকলে লাইফ অনেক ইজি হয়ে যায়। তখন আপনি রুটিন, এক্সারসাইজ, খাওয়া দাওয়া, মাইন্ডফুলনেস, চাকরি ক্ষেত্রে ডিসিপ্লিন মানা, ফ্যামিলিতে ডিসিপ্লিন মানা, সব কিছু অনেক সহজ হয়ে যায়। আমরা কেউ পারফেক্ট হব না, কিন্তু প্রতিদিন আমি অ্যাটলিস্ট যদি নিজের ভুলগুলো বুঝি, আমি মনে হয় এটা ইটস এ গুড স্টার্ট। ভাই ওই যে কিছু কিছু জিনিস তো ওই যে অটো পাইলট মোডে চলে যায়, মানে আমার অবচেতন মনের ভিতরে ঢুকে গেছে, এইটা আমি আসলে কন্ট্রোল করে উঠতে পারি না। আমি সবসময় একটা জিনিস বলি কি, যে ফোনের ভিতরে যেই জায়গাটায় ফেসবুক আছে, কেউ যদি চিন্তা করে যে তার চোখ আমি বেঁধে দিব, সে কিন্তু চোখ বন্ধ করে ফেসবুকটা কই আছে লক খুলে ওই জায়গায় তার কিন্তু আঙুল চলে যায়। তার মানে এটা কাইন্ড অফ আমার ব্রেন একদম ওইভাবে সেট হয়ে গেছে। এইরকম একটা সিচুয়েশনে যেখানে আমি আমার নিজেকে ভাবে যে 2 মিনিটের মধ্যে ফেসবুক, তো এই ফ্রেন্ডের একটা ইনফরমেশন দেখেই বের হয়ে চলে আসবো, বা এই 5টা মিনিট গেম খেলবো, বা এই আজকেই হয়তো বা লাস্ট ডে, বা এরপর আর কোনো দিন করবো না। সেই জায়গায় এই অটো পাইলট থেকে কীভাবে আসলে কন্ট্রোলটা নেওয়া যায়, সেই আপনি তো 3টা মাইন্ডসেটের কথা বলছেন, অবশ্যই সেটা হেল্প করবে। বাট ডে 1-এ আসলে সে কী করতে পারে? ডে 1-এ তো আসলে এটা কাইন্ড অফ নিজের সাথে নিজের যুদ্ধ, সেই যুদ্ধটা আসলে কীভাবে একটু সহজভাবে করা যায় বলে মনে হয়? প্রথম কথা হচ্ছে আমার প্রায়োরিটি সেট করা লাইফে, যে আমি কি আসলে জীবনে করতে চাই, জিনিসটা খুবই জরুরি। তখন অনেক কিছু সহজ হয়ে যায়। তারপর আমি বলবো যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা এই যুগে সবার জন্য খুব জরুরি। যে কোনো প্রকারের মাইন্ডফুলনেস নিয়ে আমি একটু লম্বা করে তাহলে বলি আপনাকে, কারণ হচ্ছে আপনার এটা একটা প্র্যাকটিসে থাকাটা খুবই জরুরি। যেমন আমরা প্রতিদিন রাতে এটা লিখে শুতে পারি যে আমি নেক্সট দিন কোন কোন কাজগুলো কখন করব, অ্যাটলিস্ট প্রায়োরিটিগুলো যেন বন্ধ না যায়। সকালে ঘুম থেকে উঠলেও আমি একটু বেসিক ব্রিদিং করে বসতে পারি, বা আমি একটা গাইডেড মেডিটেশন করতে পারি, জাস্ট 5 থেকে 7 মোবাইলে অনেক অ্যাপ পাওয়া যায় যেটার মাধ্যমে পাওয়া যায়। এটাতে ইটস এ ভেরি গুড স্টার্ট। তারপর আরও কিছু মেথড আছে, যেমন হচ্ছে আপনার যখন ছোট করে ভাই একটু ইন্টারাপ্ট করি, সকালে ওঠার কথা আপনি বলতেছিলেন, সকালে দেরিতে ওঠা বা আগে ওঠা, এইটা কি আমার পুরো সারা দিনের যে একটা টোনালিটি থাকে বা দিনটা আমার কেমন যাবে সেই জায়গাতে কোনোভাবে, বা আমার মেন্টাল হেলথের উপরে কোনোটা ইফেক্ট ফেলে কিনা, নাকি যে কোনো সময় উঠলেই হয় আর কি? না, এটা এফেক্ট ফেলে। সবাইকে খুব হার্ড অ্যান্ড ফাস্ট একেবারে 5টায় উঠতে হবে তা না, বাট এটা ডেফিনেটলি সকল বৈজ্ঞানিক গবেষণাগুলোতে দেখা যায় যে বেস্ট টাইম অফ স্লিপ হচ্ছে 9টা থেকে 4টা পর্যন্ত। ইনফ্যাক্ট 9টায় ঘুমালে আমাদের এতক্ষণ রাত 9টা নাকি সকাল 9টা? রাত। সেই জন্য এখন আমি জানি এটা সবার ক্ষেত্রে সম্ভব না, বাট অ্যাটলিস্ট আদর্শটা তো আমাদের জানতে হবে। সো আমি 9টায় পারছি না, এটা আমি অ্যাটলিস্ট 11টা করি বা 10:30টা করি, বা 9টা থেকে 3টা হচ্ছে বেস্ট টাইম অফ স্লিপ, কোয়ালিটি স্লিপের জন্য। এখন আমি যদি ঘুমাতে যাই ধরেন 2টায়, তাহলে তো আমি
কোয়ালিটি স্লিপের 1 ঘন্টা পাচ্ছি, সেটা আমাকে ডেফিনেটলি ব্রেইনে আমার কষ্ট হবে। কিন্তু আমি যদি অনেক ধরেন এফিশিয়েন্ট হই, ট্যালেন্টেড হই, যে আমি দিনে অনেক রুটিন মেনটেন করি, তখন হয়তো আপনার ক্যারিয়ারটা হয়তো দেখে কেউ বুঝবে না, বা অনেক সময় মানুষ বলবে যে না উনি তো রাত্রে না ঘুমিয়েও লাইফে সাকসেসফুল হয়েছে। এখন সাকসেসের সাথে শুধু তো ঘুমের সম্পর্ক নাই, বাট হয়তো সে আরও অনেক ভালো কিছু করতে পারতো। হয়তো সে এই ঘুমের সমস্যার কারণে তার হয়তো এইজ 40-তে একটা ছোটো মানে হার্ট অ্যাটাক হয়েছে বা একটা স্ট্রোক হয়েছে, যেটা আমরা চিন্তা করছি না। হয়তো তার আগে ডায়াবেটিস হয়ে গিয়েছে, কারণ ঘুম কম হলে কিন্তু ডায়াবেটিসের চান্স অনেক বাড়ে। সো আমরা তো সাকসেস বলতে শুধু টাকা পয়সা বুঝি, বা হচ্ছে গিয়ে তার সে একজন নেম ফেম বাজে ফেম আছে কিনা, বাট তার স্বাস্থ্য তো আসলে সাকসেসের সাথে আমরা রিলেট করি না। ডেফিনেটলি আমি মনে করি সবারই যারা ভালো লাইফ লিড করতে চায় তাদের অ্যাটলিস্ট 10টা-5টা ঘুমানো উচিত। যদি একদম সম্ভব না হয়, অনেকে যেমন ফ্রিল্যান্সিং করে বা কিছু, বা আমাদের মতো ডাক্তার, আমাদের কিন্তু মাঝে মাঝে রোগীকে অ্যাটেন্ড করতে হয় রাত 1টা-2টাতে, হসপিটাল ভিজিট করতে হয়, আর আমরা তো এটা না করে থাকতে পারবো না। তখন আমাদের যেটা করতে হবে, অ্যাটলিস্ট সকালে একটু ঘুমিয়ে নিলাম, দুপুরে একটু 1 ঘন্টা ঘুমিয়ে নিলাম, কিন্তু ঘুমটা যেন অ্যাটলিস্ট 7 ঘন্টা হয়। এটা আমি মনে করি খুবই খুবই জরুরি একটা জিনিস, ঘুমের সাথে এটা সম্পর্ক রয়েছে। তো কামিং ব্যাক টু মাইন্ডফুলনেস ভাইয়া, মাইন্ডফুলনেসের জন্য আমি যেটা বলবো যে কতগুলো মেথড আছে। একটা সিম্পল মেথড হচ্ছে আমি শুরু করলাম দিনটা মাইন্ডফুলনেস সেশন করে। সেকেন্ড হলো আমি মাল্টিটাস্কিং না করার চেষ্টা করব। সো আমি যখন আপনার সাথে কথা বলছি আমি যেন কথাতেই থাকি, আমি যখন খাচ্ছি আমি যেন শুধু খেতে থাকি, মাইন্ডফুল ইটিং। অথবা অনেকের যেমন আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে আর কি, যে আমি খাওয়ার সময় ধরেন ইউটিউবে হয়তো বা কোনো নাটক দেখি বা এই টাইপের। এটা কি আসলে কোনোভাবে? এটা ভাইয়া এই মুহূর্তে কোনো খারাপ কিছু না, কারণ দেখলে তো কোনো ক্ষতি নাই। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার ফোকাসে ওভারঅল প্রবলেম হচ্ছে, তাহলে এটা একটা সমস্যা। এটা কারণ এটার মাধ্যমে না আমরা একটা হ্যাবিট বিল্ড করতে চাই, যেমন ব্রেনকে বলতে চাই যে তুমি একটার বেশি কাজ করতে পারবা না হ্যাঁ অ্যাট এ টাইম। সো এটা একটা ব্রেইনকে ট্রেন করার মতো। সো হ্যাঁ, খাওয়ার সময় নাটক দেখলে কোনো সমস্যা না, কিন্তু তখন ব্রেইন অভ্যস্ত হয়ে যাবে যে না ও তো 2টা কাজ একসাথে করে। সো যখন আপনি পড়তে বসবেন তখন সে আরেকটা কাজ খুঁজবে। সো এটা হচ্ছে সমস্যা। সো আপনি যখন আপনি খাচ্ছেন, আমরা যখন কফি খাচ্ছি, আমরা খুব মনোযোগ দিয়ে কফিটা খাবো। আমি এটার মানে স্বাদ, টেক্সচার ফিল করার চেষ্টা করবো, কতটুকু গরম। আমি জাজ করবো না, বাট আমি জিনিসটা অবজার্ভ করবো, সো দ্যাট আমি খুব মন দিয়ে খেতে পারি, এবং এতে করে কিন্তু আমাদের হজম শক্তিও বাড়বে। আমি যখন কারোর সাথে আড্ডা দিব, মন দিয়ে আড্ডা দেবো, যে ফোনটা চলে আসে, ফোন আসবে না, অন্য কিছু আসবে না, অফিসের কাজও আসবে না। এটা একটা হ্যাবিট ভাইয়া। এতে করে হয় কি, মাল্টিটাস্কিং না করলে আমরা খুব কম্পার্টমেন্টালাইজ করতে পারি, আমাদের প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি অনেক অনেক বাড়ে। থার্ড হচ্ছে মাইন্ডফুলনেসের জন্য যে আমরা প্রত্যেকটা কাজের আগে 12 সেকেন্ড বা 15 সেকেন্ড ব্রেক নেব। ধরুন আমরা সকালে ঘুম থেকে উঠলাম, আমি জাস্ট বিছানায় বসে 12 সেকেন্ড ওয়েট করলাম যে আমি এখন কি করার কথা, আমি জাস্ট ভাবলাম, অটো পাইলটে চললাম না। ঘুম থেকে উঠেই তো ভাই দ্য ফার্স্ট থিং উই ডু উই জাস্ট টেক আওয়ার ফোন। হ্যাঁ, ওটা করা যাবে না। আমি যদি ফোনে জরুরি কাজ থেকে আমি মাইন্ডফুলি সেটা করি, যে না আমার হয়তো অফিস থেকে কেউ ফোন করতে পারে, আমি মাইন্ডফুলি করি, কিন্তু আমি মাইন্ডলেসলি কিছু করবো না, আমি এই জন্য একটা ব্রেক নিব। সো আমি চিন্তা করলাম যে আমার এখন ওয়াশরুম যেতে হবে, সো আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হওয়ার আগে আমি আবার 12 সেকেন্ডস ব্রেক নেব, যে এখন আমার কী করার কথা, আমি কি ব্রেকফাস্ট করতে চেয়েছি নাকি আমি কোনো একটা ফোন কিছু। ওই যে আগের দিন রাতে কি চিন্তা করছিলাম, যেটা আমি লিখে রাখছি, ওটা তো বড় কাজগুলা, বাট প্রত্যেকটা কাজের শিফটের আগে আমি 12 সেকেন্ড ব্রেক, 12 সেকেন্ড বা জাস্ট 12 সেকেন্ডে এনাফ। এটা অনেকে 15 সেকেন্ডও বলে থাকে, মানে এটা ব্রেক নেওয়া, যে আমি জানি না হলে হবে কি, মানে জাম্প না করা, নাহলে হবে কি আমার একটা কাজ আমি হয়তো এটা করার কথা, বাট আমি একটা ভুল কাজ করে ফেলছি। সো যে কোনো কিছুর আগে 12 সেকেন্ডস ব্রেক নেওয়ার যদি আমরা যদি একটা হ্যাবিট করি, এটা আমাদের জন্য মানে আমি বলবো যে অসম্ভব উপকারী। আর লাস্ট হচ্ছে, আমি যখনই একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে যাব, যখন পাস্টে চলে গেছি বা ফিউচারে, আমি আমার 5টা সেন্সে মন নিয়ে আসবো। 5টা সেন্স কি, আমি কি দেখছি, আমি কি শুনছি, আমি কি স্মেল করছি, এবং আমি কি টেস্ট করছি, আর আমি কি ফিল করছি। সো 5টার মধ্যে 4টে আমাদের মুখে আছে। সো এটাকে জাস্ট আমি যখন নিয়ে আসবো, যে আমি আপনাকে দেখছি, আমি শুনছি আর এসির শব্দটা, আমি স্মেল করছি জাস্ট এই রুমের একটা পারফিউমের গন্ধ আছে, আমি টেস্ট করছি স্যালাইভা বা আমার কফি, আর ফিল করছি ধরেন প্রশান্তি। এই যে আমি জাস্ট প্রেজেন্টে নিয়ে আসছি, এটাই আমার জাস্ট ঠান্ডা বসে। তো যখনই খারাপ লাগবে জাস্ট আমি 5টা সেন্সে নিয়ে আসবো, আমি প্রেজেন্টে থাকবো। কারণ মানুষের লাইফের সবচেয়ে বড় সম্পদ ভাই হচ্ছে ফোকাস। আপনার মেধা না, কিন্তু মেধা কম বেশি সবারই থাকে, বা একটু কম থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি যে কাজটা করা সেটা এই মুহূর্তে করতে পারি, প্রেজেন্টে থাকতে পারি, তাহলে আমার প্রোডাক্টিভিটি অনেক বাড়বে, এফিসিয়েন্সি অনেক বাড়বে। সো 2024-এ আমাদের সবার ফোকাস করা উচিত, যে আমি কীভাবে অ্যালোটেড টাইমে আমি আমার বেস্ট আউটপুট দিতে পারবো। এই প্র্যাকটিসগুলো আমাদেরকে অনেক ভালো রাখবে। ফোকাসের জায়গাটা নিয়ে আসলে খুব ডিপলি চিন্তাভাবনা করা উচিত, এবং ফোকাসটা বিশেষ করে আমাদের অ্যাটেনশন স্প্যানের কথা যদি আপনি বলেন, সোশ্যাল মিডিয়ার কারণে, বা এই যে কন্টিনিউয়াসলি কনটেক্সট সুইচিংয়ের যে একটা ব্যাপার,
যেমন মানুষজন কিন্তু, আমি আপনাকে শো শুরু হওয়ার আগেও বলতেছিলাম যে ভাই আমি নিজে পার্সোনালি ফেসবুকের স্টোরি দেখতে পারি না, কারণ আমি বিগত মোটামুটি 5 থেকে 6 বছরের মতো সময় আল্লাহর আশীর্বাদের মতো অনেকগুলো বই পড়ার সুযোগ হয়েছে, নন ফিকশন বই, সেলফ হেল্প বই, এটা সেটা কম বেশি পড়াশোনার ভিতরে থাকার চেষ্টা করি। এত কিছু করার পরে, এবং আমি সবসময় চেষ্টা করি যে আমার থেকে যারা ভালো পজিশনে আছে বা ভালো জ্ঞানের সম্পন্ন তাদের কাছ থেকে জানা, শোনা, বোঝা, এবং এত কিছু করার পরেও সামটাইমস আমি দেখি যে ফেসবুকে যাওয়ার পরে রিলস একবার দেখা শুরু করলে আই ক্যানট কন্ট্রোল মাই সেলফ আর কি। এবং তখন কিন্তু আমার অফিসের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমার হয়তো বা এখনই করা দরকার ছিল, সেটা হয়তো বা একটু হোল্ড হয়ে আছে বা আমি ওটা নিয়ে চিন্তা করতেছি না। এই যে অ্যাটেনশন স্প্যানটা আসলে কমে যায়, এবং এই জায়গাটা, সেখানে সোশ্যাল মিডিয়ার জিনিসটাকে আসলে হেলদি ওয়েতে কীভাবে ইউজ করা যায় বলবেন? মানে আমিও এটার পক্ষে না আর কি যে লাইফে কোনো সোশ্যাল মিডিয়া থাকবে না। অবশ্যই সোশ্যাল মিডিয়া থাকা দরকার, আমরা সামাজিক জীব, সো আমাদেরকে সারাউন্ডিংসে কী হইতেছে সেটা সম্পর্কে খোঁজখবর অবশ্যই রাখতে হবে। বেটার ওয়েটা কী আর কি, যে কী ওয়েতে আমি যদি আমার সোশ্যাল মিডিয়াটাকে ম্যানেজ করি যেটা আসলে আমার মেন্টাল হেলথের জন্য ভালো হবে, এবং আমি যে একটা লাইফে ক্যারিয়ার চাই, বা ক্যারিয়ার চাওয়া বলতে ইলন মাস্ক হয়ে যাওয়া না, আমার কাছে মনে হয় ক্যারিয়ার চাওয়া মিনস হইতেছে যে আমার হয়তো বা লাইফে কিছু একটা করার মতো থাকবে যেটাতে মানুষের ক্ষতি হবে না, মানুষের উপকার হবে, সেখান থেকে টাকা পয়সা পাবো, সেটা নিয়ে আমার ফ্যামিলি নিয়ে আমি হ্যাপি থাকবো। সবাইকে লাইফে অনেক একদম মানে হাই সাকসেসফুল হইতে হবে ব্যাপারটা আমার কাছেও সেটা মনে হয় না আর কি। এক একজনের চয়েসের এক এক রকম হবে, লাইফস্টাইল এক এক রকম হবে। সো হেলদি সোশ্যাল মিডিয়া আসলে কীভাবে ম্যানেজ করা যায়? সোশ্যাল মিডিয়ার আসার আগেই আমার কাছে মনে হয় সবার সেলফ এস্টিম ঠিক রাখা উচিত। সেলফ এস্টিম নিয়ে যদি ভাই আরেকটু বিস্তারিত বলতেন। সেলফ এস্টিম মানে আমি আমাকে টোটালি অ্যাকসেপ্ট করছি, এবং আমি কোনো কম্প্যারিজনের মাধ্যমে আমি আমার মানে নিজেকে জানা, নিজেকে আসলে কিভাবে জানা যায় ভাই? ঠিক জানা না, মানে নিজের প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকা, যে আমি যতটুক, যেমন আপনি বলছিলেন সাকসেসের কথা, যে আমি যতটুক পেরেছি, যতটুক করেছি, আমি নিজেকে টোটালি অ্যাকসেপ্ট করতে পারছি কিনা, মানে আমার কারেন্ট সিচুয়েশনটা এবং আমার লাইফটাকে। সো লাইক আমি এটা বুঝি কিনা, ধরেন রাকিব, আপনার হয়তো কিছু আছে যেটা আমার নাই, আবার আমার অনেক কিছু আছে যেটা হয়তো আপনার নাই, এটাতে আমি কমফোর্টেবল কিনা, নাকি আমার সবসময় মনে করেন প্রশংসা আমাকে মানে কি বলবো আমার সেলফ এস্টিমকে ওঠানামা করায়, বা নিন্দা আমার সেলফ এস্টিম, মানে অন্য মানুষের কথার উপরে আমার পুরো জিনিসটা, আমার ইমোশনটা ডিপেন্ড করছে কিনা, এটা আগে বাচ্চাদেরকে বা আমাদের সবাইকে ঠিক করতে হবে। এটা কগনিটিভ রিস্ট্রাকচারিং করে ঠিক করা যায়। আমার নেগেটিভ থট যদি থাকে, ছোটোবেলায় যদি আমরা অনেক বুলিড হই, কম্পেয়ার্ড হই, তখন আমাদের ওই ফিলিংগুলো থাকে যে আই উইল নেভার বি লাভড। এই জিনিসটা তো ধরেন এটা আমাদের একটা সোসাইটিরও একটা ব্যাপার, যে আমরা ছোটোবেলা থেকে, ইনফ্যাক্ট আমার ক্ষেত্রেও যদি আমি বলি যে বাবা মা বলছে যে রেজাল্ট কেন 1 মার্ক কম পাইছি, এটা ও তো ভালো করছে, এটা আমাদের আসলে সোশ্যাল কনটেক্সটে চিন্তা করলে এই চ্যালেঞ্জ কম বেশি সবারই আছে। সেখান থেকে আমি তো আর পিছনে ফেরত যে ওই জিনিসটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু রাইট অ্যাট দিস মোমেন্ট কীভাবে আমি আমার সেলফ এস্টিম বা আমার নিজেকে আর একটু বেটার ওয়েতে চিন্তাভাবনা করে, বা নিজেকে ওই যে আপনি বললেন যে অ্যাপ্রিসিয়েশন বা সেলফ অ্যাপ্রিসিয়েশনের যে ব্যাপারটা, যে না আমি এখন যেখানে আছি। এবং এখানে ভাই আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, যে আমরা কন্টিনিউয়াসলি হয়তো বা যেটা করি কি, যে একটা টার্গেট সেট করি যে আমি এই কাজটা আজকে করব, এটা শিখবো, ওইটা করব, সেটা করব, অ্যান্ড দেন আমরা করি না। দিন শেষে দেখা যায় কারণ ছাড়া করি না মিনস হচ্ছে ফোনের ভিতরে ঢুকে গেছি, একটা বন্ধু ফোন দিছে, বন্ধুর সাথে কথা বলা খারাপ কিছু না, কিন্তু আমি যে একটা টার্গেট সেট করছিলাম সেটা মনে হয় আজকের দিনের প্রায়োরিটি 1 ছিল। বন্ধুর সাথে হয়তো একটু পরেও আড্ডা দেওয়া যেত, কিন্তু আমি জাস্ট ওইটাতে জাম্প ইন করছি, এই কাজটা করি নাই। রাতের বেলা এসে কিন্তু ডিফেন্সের মানুষের মনে খারাপ লাগা কাজ করে। এই যে খারাপ লাগা, এই যে ছোট ছোট করে নিজের প্রতি একটা কাইন্ড অফ ডাউট তৈরি হয়, সেলফ ডাউট তৈরি হয়, এই সেলফ ডাউট এবং সেলফ স্টিম দুইটার ভিতরে কি কোনো ধরনের যোগসূত্র আছে বলে মনে হয় কিনা? না, ডেফিনেটলি আছে ভাই। তো আমি ওই প্রশ্নটা শেষ করে এখানে আবার আসছি যে সেলফ এস্টিমের ক্ষেত্রে আমি যেটা বলছি, বা ধরেন ছোটোদের ক্ষেত্রে বলছি, তাদেরকে তো সেলফ এস্টিম ঠিক করা যায়, বা প্যারেন্টসদেরকে বলা যেটা না করতে। ইনফ্যাক্ট বড়রা আমরা যদি নতুন সোশ্যাল মিডিয়াতে আছি, আমার যতই ট্রমা থাকুক না কেন, এটাকে হিল করা যায়। এটা এরকম কিন্তু না যে আপনার আব্বা মা আপনাকে যে নেগেটিভ ধারণা দিয়েছে নিজের সম্পর্কে, এটা আপনি ঠিক করতে পারবেন না। সো ওই ঠিক করে আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে আসা উচিত। কারণ সোশ্যাল মিডিয়াতে আপনি সবসময় কম্প্যারিজন দেখবেন, সবসময় দেখলে মনে হবে যে আরেকটা মানুষ আমার চাইতে ভালো আছে। এই ইনসিকিউরিটি নিয়ে আমি মনে করি সোশ্যাল মিডিয়া একেবারেই ইউজ করা উচিত না। এই জন্য ডিপ্রেসড মানুষ, ইনসিকিউর মানুষের সোশ্যাল মিডিয়া একদম ইউজ করা উচিত। আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে মনে করেন সবাইকে অ্যাক্সেস দিয়ে দিয়েছি না, যে অ্যাকাউন্ট করতে পারে, আমি মনে করি এখানে একটা স্ক্রিনিং থাকা উচিত ছিল। যদি এটা সম্ভব না, আমি খুব ড্রিমি কথা বলতেছি, কিন্তু এতে করে কিন্তু আপনার ডিপ্রেশন বাড়ছে। সোশ্যাল মিডিয়া আমাদেরকে অসম্ভব রকম ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস বাড়াচ্ছে। এখন আমি বলবো না তারা সরাসরি এটা করছে, বাট আলটিমেটলি
হচ্ছে তো মানুষ। সো একটা স্ক্রিনিং থাকাও, যেমন আপনি যে কেউ চাইলে তো আর্মিতে জয়েন করতে পারে না, তাদেরকে একটা বোর্ড দিতে হয় না, একটা বোর্ডে সাইকোলজিক্যালি ফিট দেখাতে হয়, ফিজিক্যালি ফিট দেখাতে হয়। সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে আমার কাছে মনে হয় ওই সময়টা চলে আসে যে আমাদের অ্যাটলিস্ট একটা সাইকোলজিক্যাল টেস্টিং করা উচিত। তারপর জিনিসটা আপনি বললেন মোবাইলের ক্ষেত্রে, আপনি যেটা করেন আমি এটা খুবই হাইলি রেকমেন্ড করবো সবাইকে, যে এখন ইটস হাই টাইম যে আমাদের মোবাইলে যেন আমাদের অ্যাপস না থাকে, শুধু হোয়াটসঅ্যাপ থাকবে, ইমেইল, জিমেইল থাকবে, আমরা যদি টেলিগ্রাম ইউজ করি টেলিগ্রাম থাকতে পারে, আর কোনো কিছু থাকবে না যেটা ডিস্ট্র্যাক্ট করবে। এটা খুবই কার্যকরী, খুবই কার্যকরী, কারণ আমার মানে ইনস্ট্যান্ট অ্যাক্সেসটা যাতে না পারে, এতে করে 50%-এর বেশি সমস্যা ঠিক হয়ে যায়। আপনার কোনো অ্যাপগুলো থাকবে আপনার ল্যাপটপে বা পিসিতে থাকলে আরও ভালো, কারণ ল্যাপটপ পিসি নিয়ে তো আমরা চলাফেরা করি না, আমরা তো ওয়াশরুমে ল্যাপটপ নিয়ে ইউজুয়ালি যাই না। সো আপনার অর্ধেক অ্যাডিকশন এখানেই কমে যাবে। তারপর আপনি সকল নোটিফিকেশন অফ করে দেন, আপনি আপনার লাইটগুলো অফ করে দেন আপনার ফোন থেকে, এতে করে ম্যাক্সিমাম জিনিস কিন্তু আসলে ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ধরেন ইন্ডিভিজুয়াল কেস, কেন মানুষ ইউজ করতেছে, যারা খুব লোনলি, যাদের ধরেন কোনো পার্টনার নাই, যাদের কোনো বন্ধু নাই, তাদেরকে তো শিখাতে হবে জিনিসগুলা। তুমি কীভাবে রিয়েল লাইফে মানে বন্ধু করবা, তুমি কীভাবে রিয়েল লাইফে পার্টনার করবা, পার্টনার করতে গেলে তোমাকে কি করতে হবে, এগুলা শিখালে মানুষ সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিকশনটা অনেক কমিয়ে আনতে পারবে। দিন শেষে মানুষ ইনসিকিওর, লোনলি দেখেই সে বারবার সেই সোশ্যাল মিডিয়াতে গিয়ে সে ডোপামিন রাশটা খুঁজতেছে। সো আমরা কখনোই শুধু টেকনিকগুলো ফলো করলে পারবো না। যে ইনসিকিওর সে সোশ্যাল মিডিয়াতে ফিরবেই, আপনি তাকে যতই এগুলো করছেন তার ইনসিকিউরিটি সে ঠিক করছে, আমরা তো ঠিক করছি না। সো এই অ্যাপ বন্ধ করে এগুলো করে আলটিমেটলি লাভ নেই, সে ওই পিসিতে গিয়েই সারাদিন পড়ে থাকবে। সো আমি বলবো অলওয়েজ ইনসিকিউরিটি, সেলফ এস্টিম নিয়ে আমাদের লম্বা করে বড় করে ভাবা উচিত। স্পেশালি ক্লাস 6 থেকে 8 এই 3 বছরের বাচ্চাদেরকে আমরা যদি প্রতিটা স্কুলে গিয়ে এই কথাগুলো বলতে থাকি, তখনই তো মানুষের মূল্যবোধটা তৈরি হয়, বিবেক তৈরি হয়, কগনিটিভ আমি বলবো ডেভেলপমেন্টের চূড়ান্ত স্টেজটা তখন তৈরি হয়। তখন এই জন্য স্কুলে আমাদের প্রচুর আমি মনে করি কাজ করাটা জরুরি। বাট আপনাদের মতো যারা খুব হাই ওয়ার্ক করেন, আমি মনে করি এতটুকু করলেই আপনারা অনেক মানে ফাংশনিং ইমপ্রুভ করে ফেলতে পারবেন, জাস্ট অ্যাপ রিমুভ করে দেন। আচ্ছা ভাই, আপনি ওই যে পার্টনারের কথা বলতেছিলেন, লাভ, অ্যাফেকশন বা এই টাইপের জিনিসপত্র আসতেছিল, সেখান থেকে আমি রিসেন্টলি কোনো একটা ইউটিউবের ভিডিও বা কোনো একটা জায়গাতে আমি শুনতেছিলাম এবং আমার কথাটা নিয়ে ভালো লাগছে, আবার কথাটা মাথার ভিতরে অনেকক্ষণ ধরে চলছে আর কি, যে এই যে হাই স্কুলে বা 9-10 বা 11-12 যখন কোনো একটা বাচ্চা উঠে বা যখন কোনো একটা টিনেজারই বলা যায় আর কি, টিনেজার যখন উঠে, তখন তারা অধিকাংশ সময় একটা রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা এই টাইপের জিনিসপত্রের ভিতরে ঢুকে। এটা ঢোকার পিছনে একটা কারণ আমার কাছে মনে হয় যে ডিপ ইনসাইড আছে, সেটা হচ্ছে ফ্যামিলির সাথে। যেমন আমি সোশ্যাল মিডিয়াতে আপনার সাথে কানেক্টেড থাকার কারণে আমি দেখি যে আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে প্রায় সময় ঘুরতে বের হন, খাইতে যান, গভীর রাতে একদিন ডে আউটে গেলেন বা নাইট আউটে গেলেন, এটা খুবই চমৎকার ব্যাপার। এবং এই যে একটা খুব সুন্দর বন্ধন আছে, কিন্তু অধিকাংশ সময় আমাদের আপনি সোশ্যাল কনটেক্সটে যদি দেখেন, বাবা মার সাথে সন্তানের এই সম্পর্ক থাকে না, একটা ভয়, ভীতি এবং কন্টিনিউয়াসলি কাইন্ড অফ একটু বুলিড হয়, বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের জিনিসপত্র হয়, কমপ্লিকেটেড জিনিসপত্র হয়। অ্যান্ড দেন সে কিন্তু ওই একটা পিস খুঁজে, আমার সাথে একটা ভালোবাসা খুঁজে, যে যার সাথে সে মন খুলে একটু কথা বলতে পারবে। এবং সেই জায়গা থেকে আলটিমেটলি সে এই বয়সে হয়তো বা লজিক্যালি চিন্তা করেন, সে চিন্তা করে না যে সবচেয়ে সুন্দর মেয়েটার সাথে আমি প্রেম করবো, যে তার কথাটা শুনে, যে তার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করে, হয়তো বা তার সাথেই পরবর্তীতে সে একটা সম্পর্কের ভিতরে চলে যায়। এবং অনেকগুলো জিনিস হয়তো বা ওই বয়সে আসলে চিন্তাভাবনা করার সময়ও নাই বা সুযোগও নেই। সো এই যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, যেখানে আপনার কাছে কি মনে হয় যে এটা কি ওই ফ্যামিলির লাভ পাইতেছেন না, এই কারণেই সে কি আলটিমেটলি আর একটা জায়গাতে ভালোবাসা বা এই টাইপের একটা জিনিসপত্র খুঁজতেছে, বা এই সময়টাকে সে আসলে কিভাবে, মানে যারা ইনফ্যাক্ট এই যে এসএসসিতে পড়াশোনা করতেছে বা এইচএসসি অনেকে হয়তো বা দেখবে এটা, সেই সময় সে তার নিজের থটসগুলো বা চিন্তাগুলোকে একটু কিভাবে একটু ডিপলি ভাবতে পারে, যেখানে তার হয়তো বা সে না বুঝেই যেন একটা সম্পর্কের ভিতরে বা এমন একটা সিচুয়েশনে না যায় যেটা পরবর্তীতে তার জন্য খুবই কমপ্লিকেটেড একটা সিচুয়েশন তৈরি করবে তার লাইফে অ্যাটলিস্ট। হয় দুইটা পার্সপেক্টিভ। একটা হলো বড়োদেরকে আমি বলতে চাই যে ডেফিনেটলি বাবা আমার গ্যাপের ফলেই বাচ্চারা এগুলোতে ধাবিত হচ্ছে, এটা নো ডাউট। কারণ এখন আপনি তো জানেন ভাই, সংসারগুলো ভেঙে যাচ্ছে, সমাজে অনেক ধরনের অনৈতিক সম্পর্ক তৈরি হচ্ছে, এই জিনিসগুলো তো বাচ্চাদেরকে এফেক্ট করে। আমি অনেক টিনেজ বাচ্চা দেখি যারা এসে বলে যে আব্বা আমার ঝগড়ার জন্য আমি আসলে টিকতে পারি না, তারা ঝগড়ার মাঝখানে আমাকে ফেলে। আমি 17টা মেয়ে দেখি যাদের নিজের বাবা তাকে রেপ করছে। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে তাদের কত কষ্ট হয়। তো যখন তারা
বাসাতে একটা খুব কনফ্লিক্টিং সিচুয়েশনে থাকে তারা তো কোনো শান্তি পায় না, এবং তারা অনেকে ইন্ট্রোভার্ট, ইনসিকিওর, তাদেরকে স্কুলও কিছু শিখায়নি। তো তখন তারা খুব স্বাভাবিকভাবে এমন একটা মানুষের প্রতি ধাবিত হয় যে তাকে অ্যাটেনশন দিচ্ছে। আর এই অ্যাটেনশন দেওয়া ছেলে মেয়েগুলো তো আসলে এক ধরনের প্রেয়ের মতো, দে আর লাইক প্লে বয়েজ, রাইট? সো দে আন্ডারস্ট্যান্ড যে কে একা আছে, কাকে আমি কি করলে মানে একটু নক করলেই তাকে আমি পাওয়া যাবে, তাই না? প্লে বয়রা কী করে? বেসিক্যালি তারা 100 জনকে নক করে, তার মধ্যে থেকে 10 জন রেসপন্ড করে। সো তারা খুব ভালো, তারা সাইকোলজিক্যালি খুব শার্প এই ক্ষেত্রে। সো ছোটোদেরকে আমি যেটা বলবো যে তোমরা ভুল মানুষের ইয়েতে পড়ো না। তোমার আব্বা মা তোমাকে বুঝে না, এটা অবশ্যই কষ্টের। সেখান থেকে এটা সমাধান এটা না যে তোমরা একটা কিছুতে অ্যাডিক্টেড হয়ে গেলা। এটা সমাধান এটা না যে তোমরা একটা ছেলে যাকে তুমি ভালো করে চিনো না, জানো না, সেই জাস্ট তোমাকে সময় দিচ্ছে দেখে তুমি তার সাথে রাতের পর রাত কথা বলছো। তুমি কি করতে পারো? তোমার জন্য সবচেয়ে সহজ হচ্ছে, আব্বা মারা ইউজুয়ালি আমাদের পড়াশোনায় বাধা দেয় না। তো তুমি তোমার পড়াশোনাটা শেষ করে তুমি বাসা থেকে মানে মুভ আউট করো, তুমি একটা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো। তুমি হয়তো মানে ইন্টারের পরে, এইচএসসির পরে বা ও লেভেলসের পরে, এ লেভেলসের পরে তুমি হয়তো একটা ভালো ভার্সিটিতে পড়তে পারবা বা দেশের বাইরে যেতে পারবা। তখন তোমার একটা স্বাবলম্বী স্বাধীন জীবন হবে, তোমার নিজের ফ্যামিলি হবে। তুমি যে ফ্যামিলিতে যে জিনিসগুলো তুমি পাওনি, তুমি সেই জিনিসটা নিজের ফ্যামিলিতে অ্যাপ্লাই করতে পারবে। বাট একটা ছেলে বা মেয়েকে ট্রাস্ট করার আগে অ্যাটলিস্ট তার সাথে 2 বছর ভালো করে দেখো। তুমি ছোটোবেলায় একটা মানুষকে পছন্দ করছো, তুমি আসলে কয়টা ছেলে বা মেয়েকে দেখেছো? তুমি জীবনে ডিপলি হয়তো 10টা ছেলেকেও দেখো নাই। বাট তুমি যখন বয়স 22-23 হবে, তুমি খুব ক্লোজলি অ্যাটলিস্ট 500টা ছেলে মেয়েকে দেখবা, তখন তোমার চুজ করতে ইজি হবে। তুমি যদি 16-17-তে একটা মানুষকে বেছে নাও, তোমার বয়স যখন 24-25 হবে, তুমি দেখবা যে তুমি তার চাইতে অনেক বেশি ডিজার্ভ করো, এবং তখন তোমার একটা হতাশা তৈরি হবে, যে হতাশা তুমি কাউকে বলতেই পারবা না। কারণ তুমি বলতে গেলে তোমাকে মানুষ লোভী বলবে, তোমার নিজেও মনে হবে যে আমি তো আসলে হিপোক্রেট, লোভী, আমি কেন আমার বয়ফ্রেন্ড ছেড়ে আরেকজনের মানে কাছে চলতে চাচ্ছি। সো এই অন্তর্দ্বন্দ্ব তোমাকে তখন খুব কষ্ট দেবে। সো লাইফে পার্টনার বাছাই করা এটা জাস্ট কোক ফান্টা খাওয়ার মতো না, এটা বার্গার খাওয়ার মতো না যে আমি খেলাম, ভাল লাগলো না, আরেকটা দোকানে গেলাম। এটা অনেক ডিপ ইমোশনাল ট্রমা মানে তোমাদের তৈরি করে বা সবার তৈরি করে। ট্রমা বন্ড হয়ে যায়, আমি ইন্টিমেসিতে চলে গেলে জিনিসটা আরও ভয়ঙ্কর হয়ে যায়। সো লাইফের এই জিনিসগুলো আরেকটু ধৈর্য নিয়ে করা উচিত। হিল করার থাকলে আমাদের কাছে আসো বা অন্য কোথাও যাও, এক্সপার্ট ডক্টর আছে, অনলাইনে সার্ভিস আছে। অবশ্যই এটা খুব এক্সপেন্সিভ কিছু না, বাট এটা যে কাজ করে এই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না। কারণ ছোটরাই তো আমি দেখি যে নর্থ এন্ডে গিয়ে 400 টাকা দিয়ে কফি খায়, ছোটরাই তো আমি দেখি যে আইফোন ইউজ করতেছে বা একটা ভালো ফোন ইউজ করতেছে। তাহলে তারা কেন মানে 4-5-6 হাজার টাকা দিয়ে একটা সেশন মানে ফুল ট্রিটমেন্ট সেশন নিতে পারবে না? মেন্টাল ট্রিটমেন্ট কখনোই কমপ্লিটলি সব শেষ করতে 10-12 হাজার টাকার বেশি লাগে না, আমি যদি কম্প্রিহেন্সিভ বলি। এবং এটা দিয়ে তুমি তোমার পুরো জীবনের একটা প্রতিচ্ছবি পেয়ে যাচ্ছ। এটা তো তোমার লাইফে লাগবে। তুমি যদি আসলেই সিনসিয়ারলি বাবা মা বা চাচা মামাকে বলো, তোমাকে অবশ্যই এই জিনিসটা তারা প্রোভাইড করবে। সো এটা তুমি এই জিনিসটাকে তুমি গুরুত্ব দাও। তুমি ওকে কাউন্সিলিং আসতে চাচ্ছ না, তুমি বই পড়ো, ভালো ভালো বন্ধুর সাথে মিশো যারা সাইকোলজিতে পড়েছে। অনেক ধরুন ফ্রি উডিমি কোর্সেরাতে কোর্স পাওয়া যায়, ফ্রি কোর্সেস। লাইফ স্প্রিংয়ের প্রায় 4,500 ভিডিও আছে, পডকাস্ট আছে, আমরা আজকে করছি, এগুলো তুমি দেখো, শিখো। টিনেজ নিয়ে আমি নিজেও অনেক ভিডিও করছি, যেগুলো তোমাদের যেমন সাদমানের সাথে আমি একটা ভিডিও করছি শুধু টিনেজ রিলেশনশিপ নিয়ে, তোমরা সেটা দেখো, সেখানে অনেক কন্টেন্ট আছে। কন্টেন্টের কিন্তু এখন অভাব নেই আমরা যদি শিখতে চাই, কিন্তু তোমার জিনিসগুলো শেখার চেষ্টা করো। তোমার জিনিস কষ্ট পাচ্ছ দেখে তুমি এমন জায়গায় চলে যেও না যেটা তোমাকে আরও কষ্টের মধ্যে ফেলে। কারণ তোমার জীবন একটা, এবং আমাদের জীবনে কম বেশি সবসময় দুঃখ কষ্ট থাকবে। এই পুরো পৃথিবীর হিস্ট্রি তো আসলে যুদ্ধের হিস্ট্রি, আমি বলবো যে কষ্টের হিস্ট্রি। আমরা বরং 2024 সালে কিন্তু তেমন যুদ্ধ দেখছি না, আমরা অ্যাটলিস্ট খেয়ে পরে বেঁচে থাকতে পারছি। কিন্তু এটার প্রতি আমাদের একটু কৃতজ্ঞতাবোধও থাকতে হবে, কারণ আমরা পৃথিবীটা কখনোই কারোর জন্য সোজা না। এখানে আমি একবার বাঁচতে এসেছি, আমি যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমার জীবনটা সার্থক করাটা জরুরি। সো আমি বলবো বাচ্চাদেরকে একটু ধৈর্য ধরতে, এবং অবশ্যই ভালো দিন আসবে। না ভাই, আপনি খুব চমৎকারভাবে এক্সপ্লেন করছেন। এবং একটা জায়গাতে আমার কাছে মনে হয় যে আমার পার্সোনালি জানার ইচ্ছা, হয়তোবা কলেজ লাইফের পরে ইউনিভার্সিটিতে বিশেষ করে অনেকেই কিন্তু যেটা হয় যে কলেজ লাইফ শেষ করার পরে ঢাকা শহরে প্রথম আসে, বাবা মা ছাড়া থাকে, এবং সেই জায়গাটাতে সে একটা হয়তোবা রিলেশনশিপ বা এরকম একটা জিনিসপত্রের মধ্যে ঢুকে যায়। ইউনিভার্সিটিতে এই 4টা বছর সময় কিন্তু আসলে খুবই ক্রিটিক্যাল আর কি। কিন্তু সে যদি এমন একটা সম্পর্কের ভিতরে ঢুকে যেটা তাকে আসলে তার একাডেমিক জায়গাতেও হয়তো বা সে ফোকাস করতে পারতেছে না, আবার সে তার যে একটা স্কিল ডেভেলপমেন্ট করা দরকার, ক্যারিয়ারের সামনের দিকে চিন্তা করা দরকার। কারণ এন্ড অফ দ্য ডে এই 4 বছর পরে, এই 4 বছর যত গেঞ্জাম করুক, মারামারি করুক, যার সাথে যে সম্পর্কে থাকুক, 4 বছর পরে কিন্তু যে পার্সনটার সাথে সেও হয়তো জিজ্ঞাসা করবে যে সে লাইফে কোন জায়গাটাতে আছে, যেটা কারণে তারা হয়তো একটা ফ্যামিলি বা বিয়ে সাথে দিকে যাবে। সো
রিলেশনশিপ হয়তো বা সামটাইমস আসলে মিলে না, এবং রাইট অ্যাট দিস মোমেন্ট এই কনটেক্সটে আমরা যেই সিচুয়েশন বা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, আমি সবসময় বলি সে ভেরি টাফ টাইম আর কি। এই টাফ টাইমের ভিতরে দুইটা মানুষ এক জায়গায় বুঝবে, মানবে, এবং বিশেষ করে মাইন্ডসেট বা একজন আরেকজনের ব্যাপারে কম্প্রোমাইজ করবে বা স্যাক্রিফাইস করবে, এটা তো খুব রেয়ার একটা কেস। এই এত কমপ্লেক্সিটির ভিতরে আসলে কিভাবে তার নিজের লাইফের একটা কাইন্ড অফ প্যাশন বলি বা যেটাই বলি, যে কোনো একটা জিনিস বা একটা মোটো বা সামথিং যেটা ফাইন্ড আউট করে সে সামনের দিকে আগায় যেতে পারে। আমি বলতেছি না যে তার লাইফে রিলেশনশিপ থাকবে না, অবশ্যই রিলেশনশিপ থাকা উচিত, এবং সেটা হয়তো বা থাকলে কারো কারোর ক্ষেত্রে ভালো হয়, কারোর জন্য হয়তো বা ক্ষতিকর হয়। মানে ইউনিভার্সিটিতে যখন উঠে তখন তো কিছুটা চিন্তা ভাবনা করতে পারে ছেলে বা মেয়ে, যেটার কথাই বলে, তো তখন আসলে তার লাইফটা নিয়ে কীভাবে চিন্তা ভাবনা করা উচিত। অ্যান্ড দেন অ্যাট সাম পয়েন্ট যদি তার সাথে কোনো পার্টনার বা কেউ যদি ইনভলভ হয়ে যায়, ওভারঅল এই 4টা বছর সময় আসলে অ্যাজ হিউম্যান আসলে কীভাবে চালানো উচিত বলে মনে হয় আপনার? আমার কাছে আমি আবারও বলবো যে জোর করে রিলেশনশিপ করা উচিত না, কারণ রিলেশনশিপ মানে ফ্যাশনের কারণে করা উচিত না। আমার 4টা বন্ধুর গার্লফ্রেন্ড আছে, আমার নাই। এক্স্যাক্টলি, ওই ফ্যাশন বা কম্প্যারিজন যাই বলেন না কেন, বা ইনসিকিউরিটি যে আমি না করলে আমি মনে খারাপ হয়ে গেছি বা আমি সিঙ্গেল থাকতে পারবো না। সবারই তো মানে অ্যাফেয়ার হয়, প্রেম বিয়ের সাথে আমরা সবাই প্রস্তাব পাই, তাই না? কে আছে জীবনে যে 23 বছর 22 বছর হয়েছে কোনো একটা মেয়ে বা কোনো একটা ছেলে তাকে প্রপোজ করে নাই? এটা সবাই, এটাকে খুব ক্রেডিট মনে করার কিছু নাই, আর এই যুগে তো একেবারেই না। সো যে জিনিস আমি এত ইম্পর্টেন্ট, লাইফের সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে আসলে নিজের পার্টনার। ট্রাস্ট মি, এটা আমি অনেক মানুষ দেখে বলতেছি। আপনি যত টাকা পয়সা আয় করেন না কেন, আপনার পার্টনারের সাথে যদি আপনার ওভারঅল পার্সোনালিটি ব্লেন্ড না করে, কম্প্যাটেবিলিটি না থাকে, এটা খুব কষ্টের। হ্যাঁ, আমি জানি সবার সাথে হয় না, তখন আমরা কম্প্রোমাইজ করি বা আমরা স্যাক্রিফাইস করি, কিন্তু জিনিসটা আমরা আরেকটু ধৈর্য ধরলে হয়তো আমরা পারতাম। আমরা তাড়াহুড়া করি দেখেই আমরা আসলে লাইফে এক্স্যাক্ট অ্যাটলিস্ট ভালো একটা পার্টনার অনেক সময় আমরা পাই না। এবং যদি না পাই, আমাদের অলওয়েজ চেষ্টা করা উচিত এখান থেকে খুব রেসপেক্টফুলি সরে আসার। আর যদি হয়ে যায় আপনি একটা পার্টনার পেয়ে যান যে ওভারঅল মোটা দেখে ভালো, তাহলে আমি অলওয়েজ বলবো যে ক্যারিয়ারে ফোকাস করতে। কারণ ক্যারিয়ারে ফোকাস না করলে এই বিয়ে হতে তো আপনার সমস্যা হবে। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে মানবে না, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডই বলবে যে তুমি তো ভালো আয় করছো না বা ভালো জায়গায় যাচ্ছ না, আমি তোমার কথা কীভাবে ফ্যামিলিকে বলবো। আপনি নিজে কাছের মানুষ দ্বারাই তো আপনি ইনসাল্টেড হবেন। সো আপনার যে কোনো মূল্যে আপনাকে তো ক্যারিয়ার ঠিক রাখতে হবে। আপনি আজকে যে ছেলেটা বা মেয়েটাকে পছন্দ করছেন, কে গ্যারান্টি দিবে যে 2 বছর পর সে আপনার কাছে থাকবে? কারণ আপনারা তো কমিটেড রিলেশনশিপে নাই। 2 বছর পর ঘুম থেকে উঠে তার মনে হলো যে সে আরও বেটার ডিজার্ভ করে, বা তার মূল্যবোধ কমে গেল, বা তার বিবেক কমে গেল, বা তার আরেকটা ছেলে বা আরেকটা মেয়েকে ভালো লাগলো। আপনি কি কতদিন মাথা চাপড়াবেন? এটা তো আপনি তাকে পুলিশও দিতে পারবেন না, কারণ আপনি তো কমিটেড রিলেশনশিপে নাই, কিছুতেই আপনি কোনো চুক্তি করেন নাই। সো যে জিনিসটা এত ভালনারেবল, সেই জিনিসটার পিছে আমাদের এত সময় নষ্ট করা উচিত না। আমি থাকি, অ্যান্ড আই লাভ ইউ শুড অলওয়েজ মিন যে আমি 6 out of 10, আমি পরীক্ষায় পাস, অ্যান্ড কারণ 60-তে পাস আর কি, অ্যান্ড ইফ আই গেট ইউ, I can be 7 or 8, right? You can complement my life. I can make my life better being with you. But I love you should not mean যে আমি 3 out of 10, আমি একটা ইনসিকিউর মানুষ যার সবসময় অ্যাটেনশন লাগে, এবং তুমি আমার লাইফে আসলে I will be 6 out of 10. তাহলে এই সম্পর্কগুলো টিকে না। এগুলা আমি বলবো যে কোনো মানুষ ইনসিকিউর কারোর সাথে থাকতে পছন্দ করে না। যে ইনসিকিউর সে নিজেকেই পছন্দ করে না, এবং যে নিজেকে পছন্দ করে না তাকে আরেকজনও পছন্দ করে না। নিজেকে পছন্দ করা বলতে আমি কখনো নার্সিসিজম আমি বলছি না। নিজের ফল্ট, নিজের লিমিটেশন বুঝেই নিজেকে ভালোবাসা, পছন্দ করা, এবং এরকম মানুষের থাকতেও ভালো লাগে। স্পেশালি বিয়ের পর খুব ভালো লাগে, কারণ বিয়ের পর কিন্তু আমরা এত ক্লিনজি বিহেভিয়ার পছন্দ করি না। সবসময় গায়ের সাথে লেগে আছে, সবসময় ইয়েতে আছে, সব কিছু তাকে জানাইতে হবে, সবসময় ফোন দিতে হবে। এটা কিন্তু বিয়ের 2-3 বছর পর ভালো লাগে না। প্রত্যেকে একটু স্পেস চায়। সো যে সেলফ ডিপেন্ডেন্ট ইমোশনাল, আমি কিন্তু শুধু ফাইন্যান্সিয়ালি বা অন্যভাবে বলছি না, ইমোশনালি এবং ফাইন্যান্সিয়ালি বা সবভাবে, স্পেশালি ইমোশনালি যে সেলফ ডিপেন্ডেন্ট, তার সাথে থাকা কিন্তু খুব মজার একটা অভিজ্ঞতা। এবং আমি পার্টনার বাছাইয়ের ক্ষেত্রে সবসময় ছেলে মেয়েদের বলবো যে আপনারা লুকস দেখেন, সমস্যা নেই, আমরা সবাই সৌন্দর্য পছন্দ করি, বাট আপনি ইমোশনালি শক্ত মেয়ে বা শক্ত ছেলে দেখেন, যে রেজিলিয়েন্ট, যার সাথে থাকলে মনে হয় যে না এই মানুষটা একটা শক্ত, ওর মানসিক শক্তি খুব প্রখর। তার সাথে থাকলে আপনার জীবন অনেক সুন্দর কাটবে, অ্যাটলিস্ট চান্স অনেক বেশি। আচ্ছা ভাই, আমরা অনেক রিলেশনশিপের বা ইসের কথা বললাম, বাট সামটাইমস আসলে সব কিছু তো পজিটিভ ওয়েতে হয়তো বা ঘটে না। সামটাইমস দেখা যায় যে আমরা এমন একটা সম্পর্কের ভিতরে চলে যাই, সেটা ব্রেকআপের দিকে চলে যায়, এবং ব্রেকআপের ভিতরে যাওয়ার পরেই কিন্তু সে কাইন্ড অফ ভাবে যে লস্ট একটা সিচুয়েশনে চলে যায়, তার লাইফে আর কোনো দিকে যাওয়ার নাই, এটা নাই, সেটা নাই, নানাবিধ জিনিসপত্রের ভিতরে। এই ব্রেকআপ বা এই টাইপের সিচুয়েশনে
কোনোভাবে কি সে হয়তো বা তার কোনো একটা স্কিল বা যেটা ভালো লাগে, আমি বলতেছি না সবাইকে প্রোগ্রামিং শিখতে হবে ব্রেকআপে গেলে বা এই টাইপের, বা হয়তো বা ড্রয়িংও হইতে পারে, মানে কোনো কিছুকে একটা চুজ করে দেন এই সিচুয়েশন থেকে বের হওয়া যায়, মানে সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য কি অন্য কোনো একটা জিনিসের ভিতরে ইনভলভ হওয়া উচিত কিনা, এবং উচিত হলে ওটা হেল্প করে? অবশ্যই হেল্প করে ভাই, যে কোনো কাজ মানুষকে ভালো রাখে। আমি অলওয়েজ মানুষকে বলি যে যত দ্রুত বয়সে সম্ভব আর্ন করা উচিত। হ্যাঁ, এটা যত ছোট কাজ হোক, এটা প্রোগ্রামিং হোক, ফ্রিল্যান্সিং হোক, রেস্টুরেন্টে কাজ করে হোক, মানে এগুলোর মাধ্যমে তো মানুষ অনেক কিছু শিখে, মানুষের কমিউনিকেশন বাড়ে, মানুষ সম্বন্ধে মানে ধারণা হয়, নেটওয়ার্কিং শিখে, সেলস শিখে, মার্কেটিং শিখে, একটা কোম্পানি কীভাবে রান হয় শিখে, তার তখন অনেক কিন্তু কাজে লাগে। ব্যবসা করার আগে বা অন্টারপ্রেনারশিপের আগে কিন্তু মানুষের চাকরি করা উচিত অ্যাটলিস্ট 1 বছর, তাহলে সে দেখবে যে অ্যাটলিস্ট তার ডিসিপ্লিনিংটা হবে। কারণ অন্টারপ্রেনারশিপ আপনি তো বুঝেন ভাই, এটা কত ডিফিকাল্ট জব, তাই না? এখানে আপনাকে সবচেয়ে বেশি সবার আগে অফিস আসতে হবে, সবার শেষে অফিস যেতে হবে, জিনিসটা এরকম। এটা এমন একটা জায়গা যেখানে প্রতিদিন আমরা ময়লা পরিষ্কার করে বাসায় যাই, আবার সকালে উঠে এসে দেখি যে একই ময়লা নতুন একটা কোনায় জমেছে, অ্যান্ড ইটস অ্যান নেভার এন্ডিং জার্নি। সো সেখানে আমি বলবো যে অবশ্যই আপনি যেটা বলছেন ব্রেকআপের পর কোনো একটা কাজে এনগেজড হওয়া, কিন্তু সত্যি কথা ভাই, কাজে এনগেজ হলে সব কিছু ঠিক হয় না। কারণ যে মানুষটা কাজে আনরিজলভড একটা, হ্যাঁ, তার যদি ইনসিকিউরিটি থাকে, থাকে, তাকে আরেকটা দুষ্ট ছেলে বা দুষ্ট মেয়ে ধরবে, আবার নক করবে, ইনস্টাগ্রামে ডিএম করবে, সে যেহেতু ইনসিকিউর, সে আবারও সে অ্যাটেনশন মজা পাবে, আবারও তার ডোপামিন হ্রাস হবে, সে আবারও কথা বলা শুরু করবে। সো আলটিমেটলি লং রানে জিনিসটা হেল্প করবে না। লং রানে আমাদের যেটা বুঝতে হবে যে রিলেশনশিপ কোনো ঠুনকো জিনিস না। আমরা সব কিছু ওয়েস্টের মতো করতে পারি না। ওয়েস্টের মানুষরা কিন্তু এরকম ব্রেকআপ হলে ডিভোর্স মানে ভেঙে পড়ে না, কারণ তারা এইভাবে অভ্যস্ত। হ্যাঁ, সো আমরা তো এই মানে দেশি মানুষ, আমাদের কালচারাল একটা ব্যাপার আছে, আমরা এত বেশি ডিভোর্স ব্রেকআপ দেখে বড় হইনি, আমাদের রেজিলিয়েন্সেরও একটা ব্যাপার আছে। আমরা নিজেরাই কিন্তু মানে প্রেমের আগে আমরা ওয়েস্টের মতো চলতে চাই, উইচ ইজ ফাইন, প্রত্যেকের পার্সোনাল ভ্যালুজ, কিন্তু তাহলে প্রেমের পরে যখন মানে ব্রেকআপ হয় তখন তুমি কেন ওয়েস্টের ভ্যালুজ রাখছো না? তুমি যদি মানে না বুঝে শুনেই প্রেম করো, তাহলে তোমাকে অতটুকু রেজিলিয়েন্ট হতে হবে যে ভাই আমার তো যে কোনো সময় ব্রেকআপ হতে পারে, কারণ আমি তো তখন কষ্ট পাওয়া যাবে, কারণ আমি তো বুঝে শুনে করি নাই। এটা তো এনাফ না যে একটা মানুষের সাথে কথা বলে আমার শুধু ভালো লাগতেছে। যে কোনো নার্সিসিস্টের সাথে কথা বলে আমাদের ভালো লাগবে, প্লে বয়ের সাথে কথা বলে আমাদের ভালো লাগবে, এবং এটা তো আপনি বুঝতেই পারতেছেন ভাইয়া। সো এখানে আমাকে বুঝতে হবে আমি প্রেম করতে পারি, বাট প্রেম করলে তো আমার এটা বুঝতে হবে যে আমার প্রেমটা 2 বছর ভেঙে যেতে পারে, সে চিট করতে পারে, সে মরে যেতে পারে, তাই না? তার আরেকটা মানুষকে ভালো লাগতে পারে। সো আমি তো এইগুলো মাথায় রেখেই আমি রিস্কটা নিচ্ছি। আমি যদি রিস্ক নিতে না পারি আমি কেন প্রেম করব? অনেক মানুষ সিম্পলি পিয়ার সিলেকশন বুঝে না, তারা জাস্ট বুঝে না কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ। তাদের জন্য তো আমি প্রেম করা নিষেধ মনে করি। হ্যাঁ, যে কারণ এটা তো জাস্ট কি বলবো, আমি সাঁতার জানি না, আমি নদীতে ঝাঁপ দিয়ে চিন্তা করতেছি আমি মনে বেঁচে থাকবো, এটা তো আসলে হয় না। সো আপনি যদি মানুষ না চিনেন, ওয়েট ফর দ্য রাইট পার্সন। কাউকে ভালো লাগলে অ্যাটলিস্ট কাজিনকে বলেন, আব্বা আম্মাকে বলেন, বন্ধুকে বলেন যে দেখ ওনাকে আমার ভালো লাগে, তোরা একটু খোঁজ নিয়ে দেখ না, কারণ আমি তো আসলে ইমোশনালি ফল করছি, আমি তো লজিক্যালি আমি মানুষ বুঝি না, একটু খোঁজ নেন। এই যুগে মানুষ খোঁজ না কোনো ব্যাপার, সবার সাথে সবার নেটওয়ার্কিং আছে, আপনার না থাকলে আপনার ফ্রেন্ডের আছে, কিন্তু আপনি নিজে কাউকে পছন্দ করেন না। এবং এই যদি সেলফ কন্ট্রোলটা না থাকে, সেলফ কন্ট্রোল, মানুষ বোঝার অ্যাবিলিটি না থাকে, এবং মানুষ বোঝার অ্যাবিলিটি খুব কম মানুষেরই আছে, খুব কম মানুষের আছে। আমার কাছে অনেক ছেলেমেয়েরা, স্পেশালি মেয়েরা আসে যে ভাইয়া আমি একটা ছেলেকে পছন্দ করছি, ভাই আপনি বললে এই করো, আপনি বললে বিয়ে হবে না, আপনি বললে হবে না, আপনি বললে আমি কন্টিনিউ। অনেকে আসে, আমি খুব অনেস্টলি তারা বলে এই সার্ভিস কি আপনি দেন না, এটা ইম্পর্টেন্ট সার্ভিস কিন্তু ভাই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট সার্ভিস, আর মানুষের মানে কি বলবো, এটা খুব ইম্পর্টেন্ট সার্ভিস। হ্যাঁ, আপনি হাসেন আর যাই করেন, যাই হোক আমিও খুব রেসপেক্টফুলি হেল্প করার চেষ্টা করি, কারণ দে জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই ট্রুলি কেয়ার ফর দেম। তারা যে আসছে আমি এটাকে খুব ভালো চোখে দেখি যে তারা এতটুকু চিন্তা করছে যে একটা এক্সপার্টের কাছে যাইতে হবে, এই কারণে আসা যায়। অ্যান্ড তাদেরকে আমি মানে আলহামদুলিল্লাহ হেল্প করতে পারি, কারণ আমার কাজই হচ্ছে মানুষ দেখা, মানুষ চেনা, এই কাজটা আমি পারি করতে। সো ওটাই যে কাউকে একটু দেখিয়ে নেওয়া, তোমার বন্ধু বান্ধব নাই, এই যে ডক্টর কুশল তো আছে, সো লাইক কেউ না কেউ থাকে, আমাদের বড় ভাই বড় বোন থাকেই, বাট নিজে পছন্দ করে এগিয়ে যেও না যদি তোমার লাইফে অ্যাটলিস্ট 1-2টা ব্রেকআপের হিস্ট্রি থাকে। এটা প্রুফ করে যে মোস্ট লাইকলি তুমি আসলে মানুষ চিনতে পারো না, এবং তখন কি হয়, তোমাদের ট্রাস্ট ইস্যুস হয়। আমাদের কাছে আসো, আমাদের ইনকাম বাড়ে, এবং আমরা চাই না আমাদের ইনকাম এভাবে বাড়ুক। আমাদের ইনকাম বাড়লেও যেন তোমরা সুস্থ থেকে আমরা মানে যতটুকু সুস্থ থাকা যায় সেটার কারণে আমরা চাই আমাদের ইনকাম বাড়ুক, বা মানসিক রোগের চিকিৎসা আমরা করতে চাই। বাট আমরা এই প্রেম থেকে ছাড়া, ডিভোর্স, ব্রেকআপ, সুইসাইড, আমরা আসলে সত্যি কথা এটা চাই না। আমরা চাই যে তোমরা জীবনে বড় হও, বড় কিছু করো, প্রেম ভালোবাসা জীবনে আসবে, কিন্তু এটার জন্য এত উতলা হওয়ার কিছু নাই।
জি ভাইয়া, মানে খুব চমৎকারভাবে এক্সপ্লেন করলেন। আপনি মাঝে ভাইয়া বেশ কয়েকবার বলছেন যে ডোপামিন হ্রাস, এটা সেটা বিভিন্ন জিনিসপত্র। এখন হয় কি যে লাইফে অনেক সময় আমরা আমাদের কন্ট্রোল হারাই ফেলি। কন্ট্রোল মিনস হচ্ছে যা ঘটে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা হয় না, বুঝে উঠতে পারি না কোন দিকে যাচ্ছি, ডিরেকশনলেস। এবং আমার কাছে মনে হয় রাইট এট দিস মোমেন্ট তো এটা একটা ফ্যাশনের মতো হয়ে গেছে যে আপনি যখন কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ুয়া কারোর কাছে জিজ্ঞাসা করতেছেন 4 বছর ধরে একটা সাবজেক্টে পড়ে, সে কিন্তু জানে না কেন এই সাবজেক্টে পড়তেছি, 4 বছর পরে কোথায় চাকরি করব, কোন কোম্পানিতে যাব। এবং এটা সে খুবই প্রাউডলি বলতেছে, বাট এটা তো কোনো প্রাউডের ব্যাপার হইতে পারে না, কারণ এটা মানে ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং। আমি পার্সোনালি দেখে মনে হয় কি যে না ভাই কীভাবে বলতেছে, এটা খুব ভালো ইউনিভার্সিটিতে পড়ে, ওই ইউনিভার্সিটিতে চান্স পাইতে তার অনেক কষ্ট করতে হয়েছে, তারপরে যে সে এখন ডিরেকশনলেস, সে বুঝে না সে কই যাবে। তো একটা ওই যে ডোপামিন হ্রাস, সেটা বিভিন্ন জিনিসপত্রের মধ্যে দিয়ে যায়। আমরা অনেক সময় একটা জিনিস শুনি যে ডোপামিন ডিটক্স বলে একটা জিনিস বলে, যে আমি কাইন্ড অফ একটু ভালনারেবল হয়ে গেছি, আমি বুঝে উঠতে পারি না যে আসলে, এবং আমার কন্ট্রোল সোশ্যাল মিডিয়া বলি বা আমার ফোনের কাছে চলে গেছে বা সামথিং এলস আর কি, বা আমি হয়তো বা অন্য একটা জিনিসে অ্যাডিকটিভ, সেটার কাছে আমার কন্ট্রোলটা চলে গেছে। তখন এই ডোপামিন ডিটক্সের জিনিসটা আপনি যদি একটু ভাই স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেন যে কীভাবে সে হয়তো বা অ্যাটলিস্ট, এটা তো অবশ্যই প্রফেশনাল কাছে গেলে খুবই ভালো হইতো, বাট বেসিক লেভেলে কেউ বাসায় বসে কী করতে পারে? এবার আমার কাছে মনে হয় আমরা সিম্পলি যেটা করতে পারি ডোপামিন ডিটক্সের জন্য, যে আমরা আমাদের ডায়েট চেঞ্জ করতে পারি। আমি এটা খুবই বলি। আর এটা হচ্ছে এক্সারসাইজ। আমি দুইটা জিনিসেই ফোকাস করবো, অন্যগুলা মানে এটা হচ্ছে সহজ করা। ডায়েটের জন্য অনেক রিসার্চ আছে, বাট আমি পার্টিকুলারলি মেন্টাল হেলথ রিসার্চের জন্য মেডিটেরিয়ান ডায়েট বলে একটা ডায়েট আছে। এটা আমি সহজ করে, যদি মানে গ্রিস, টার্কি, তারা যে ধরনের ডায়েট করে, বা আপনি যদি কখনো ডেফিনেটলি গেছেন, আমি বলছি মানে 5 স্টার হোটেলে গেলে দেখবেন এক ধরনের খাওয়া দেয়, যে খাওয়াটা কীরকম, যে ভাত খুব অল্প, ফিশ মিট বেশি দেয়, সবজি বেশি দেয়। হ্যাঁ, সো এটা খুব আদর্শ একটা ডায়েট মেন্টাল হেলথের জন্য, ডোপামিন ডিটক্সের জন্য এটা খুব কাজে লাগে। যে আমি একটা লো কার্ব ডায়েটে চলে আসবো এবং সুগার কম খাবো। আমি একদম খাবো না তা না, কারণ আপনি যদি এডিএসডিও ধরেন, এডিএসডি কিন্তু অনেক কমন আমাদের সমাজে, যে প্রোক্রাস্টিনেট করে, তারপর হচ্ছে গিয়ে ফোকাস করতে পারে না, অ্যাটেনশন দিতে পারে না, খিটখিটে থাকে, হাইপার অ্যাক্টিভ থাকে, খুবই কমন কিন্তু এখন। সো তাদেরও কিন্তু আপনার সুগার যদি আমরা কমিয়ে দিই, আমরা প্রচুর রিসার্চ দেখিয়েছি যে এডিএসডি সম্পূর্ণ রিভার্স করে। হ্যাঁ, এটা খুবই মজার একটা জিনিস, যেটা অনেক সময় আমাদের সাইকিয়াট্রিস্টদেরও কিন্তু বইপত্রে এভাবে পড়ানো হয়নি, বাট নিউট্রিশনিস্টরা কিন্তু এই গবেষণাগুলো করছে, স্পেশালি যারা নিউট্রিশনাল সাইকিয়াট্রি নিয়ে পড়ছে। অ্যান্ড দ্য ফিউচার ইজ নিউট্রিশনাল সাইকিয়াট্রি, মানে এটা নিয়ে অনেক নতুন গবেষণা আসছে। এটা নিয়ে অনেক সাইকিয়াট্রিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্টরাও কিন্তু জানে না, বা তারা পড়ছে না আধুনিক রিসার্চগুলো, যে আমি সিম্পলি মানুষের ডায়েট চেঞ্জ করলে আমাদের গাট চেঞ্জ হয়ে যায়, আর আমার গাট চেঞ্জ করলে আমার ব্রেইন চেঞ্জ হয়ে যাবে। সো আমি যদি লো কার্বে যাই, বাচ্চাদের বা বড়দের যাই বলেন, আমি একটু ভাত কম খাবো এবং গ্লুটেন ফ্রি ডায়েট যেটাকে বলে, যে আমি গম জাতীয় জিনিস কমাই দেবো। হ্যাঁ, ধরেন গমের আটা, গমের রুটি কমাই দেবো। আমি কোনো রকম সিঙ্গা, সমুচা, যেগুলো পিঠা, এগুলো একদম পারলে খাবোই না। হ্যাঁ, কোক, ফান্টা, আইসক্রিম, এটা তো ভাইয়া সবার পছন্দের জিনিস। এটা জাস্ট সপ্তাহে একদিন, মানে আমি যদি প্রোডাক্টিভ হতে চাই ভাইয়া, আমি আমার আসলে এটা করতে হবে, কিছু করার নাই। সপ্তাহে একদিন খেলাম। আমি কিন্তু লাইফ বোরিং করতে বলতেছি না। যেমন মাছ মাংস আপনি ইচ্ছা মতো খান, আপনি ডিম ইচ্ছা মতো খান, বিভিন্ন রেসিপিতে খান, ভাতও খান, অল্প খান, আপনি চকলেট চিপস খান, সপ্তাহে একদিন খান, বাট যে কোনো মূল্যে আর্টিফিশিয়াল সুগার বা আর্টিফিশিয়াল সুগার আপনি কমিয়ে দেন, কার্বস কমিয়ে দেন, মেন্টাল হেলথ ফোকাস অসম্ভব বেড়ে যাবে এবং উইদিন 7 days আপনি উপকার দেখতে পারবেন। এটার সাথে যদি আমরা একটু এক্সারসাইজ করতে পারি, জাস্ট 15 minutes ডেইলি, এবং 15 minutes ডেইলি মডারেট এক্সারসাইজ করলে সায়েন্টিস্টরা বলছে যে আমাদের 3 বছর আয়ু বাড়ে এবং 14% মৃত্যু ঝুঁকি কমে যায়। এবং আমরা যদি এটাকে আরেকটু 15 মিনিট বাড়িয়ে দিই, তাহলে আরও 4% করে মৃত্যু ঝুঁকি। নর্মালি সে হয়তো বা হাঁটা দিয়ে স্টার্ট করে একটু দৌড়াইতে পারে। এটা মডারেট ইন্টেন্সিটি হচ্ছে আপনার 3 মাইল পার আওয়ার। হ্যাঁ, বা আমি যদি বলি 60 সেকেন্ডে 120 কদম, মানে মিনিটে 120 কদম, অথবা হচ্ছে গিয়ে একটু জোরে হাঁটা, যেখানে 10 মিনিট একটু ঘাম আসতেছে। আরও যদি সহজে বলি যে হাঁটার এরকম জোরে হাঁটা যে আমি কথা বলতে পারবো কিন্তু আমি একটা গান গেতে পারবো না। হ্যাঁ, গান গেতে গেলে আমার টোন মিস করবে। এটা হচ্ছে মডারেট ইন্টেন্সিটি 50 মিনিট এক্সারসাইজ। এবং এটা আমরা অনেকভাবে করতে পারি। আমরা ধরেন আপনারা যারা এখানে কাজ করছেন, আপনারা মানে করেন আপনি মানে লিফট ইউজ করলেন না, সিঁড়ি বেয়ে উঠলেন, আপনি বাসায় যাওয়ার আগে 10 মিনিট আগে নামলেন গাড়ি থেকে, 10 মিনিট হেঁটে গেলেন। সো অনেকভাবেই কিন্তু আমাদের এক্সারসাইজকে আমরা দৈনন্দিন জীবনে ইনকর্পোরেট করতে পারি। এটা সবসময় যে আমাকে একেবারে জিমে যেতে হবে তা না, এবং এক্সারসাইজের মাধ্যমে আমার ফিট থাকার চেষ্টা করতে হবে। সবার ওজন কমাতে হবে তা কিন্তু আসলে না। সো আমি এই বডিটাকে একটু অ্যাক্টিভ করা, বডিটাকে অ্যাক্টিভ করতে আপনার করে সে ওই ফোন বা ওইটা থেকে কোনো ধরনের না নাই। অ্যাবসোলুটলি। সো তারপর তো ডোপামিন ডিটক্সের কোনো আমরা যেগুলো সোশ্যাল মিডিয়ার সাজেশন দিলাম এভাবে ডোপামিন ডিটক্স হয়। বাট এই দুইটা যারা করে আমি দেখি, যারা এক্সারসাইজ রেগুলারলি করে এবং যেটা প্রথমে বললাম সেটা যারা করে তাদের
ক্ষেত্রে মানে ডায়েট যারা চেঞ্জ করে তাদের লাইফে এত বেশি পজিটিভ চেঞ্জ তারা দেখতে পায় 2-3 সপ্তাহের মধ্যে। তারা আমি দেখেছি যে অনেক কী বলবো তাদের মাইন্ডসেটই চেঞ্জ হয়ে যায়। যখন আপনাকে ধরেন দেখতে ভালো লাগবে, মানুষ আপনাকে প্রশংসা করবে, মানুষ মানে আপনার নিজেরও মনে হয় আপনি একটা কাজ খুব এফেক্টিভলি করতে পারতেছেন, আপনার মানে সবসময় ব্রেনটা শার্প থাকছে, এটা আপনাকে লাইফে অনেক বুস্ট দিবে। তখন আপনি ইনসিকিউর থাকবেন না ভাইয়া, এবং আপনার ইনসিকিউর না থাকলে আপনি সোশ্যাল মিডিয়াতে কম যাবেন, আপনি ড্রাগস কম নেবেন। আমাদের ইনসিকিউরিটি আমাদের অনেক বেশি সোশ্যাল মিডিয়া এবং ড্রাগসের দিকে নাই। আমরা দিন শেষে নিজেরা নিজেকে পছন্দ করি না, নিজেকে লাভ করি না, সো তখন আমাদের সমস্যা হয়। সো আমি বলবো যে ডায়েট এক্সারসাইজে আমাদের সুপার ফোকাস করা উচিত সব কিছুর জন্য। রাইট ভাই, না আপনি খুব এই যেই ওয়েতে জিনিসটা করলেন, ইউজুয়ালি ডোপামিন ডিটক্স বলতে মানুষজন ডিফারেন্ট প্রসিডিউরের ভিতর দিয়ে যায়, বাট আপনি খুব দুইটা সহজ এবং কাইন্ড অফ খুব স্ট্রেট ফরওয়ার্ড জিনিস যেটা যে কেউ চাইলেই আসলে স্টার্ট করে দিতে পারে। খাওয়া দাওয়ার উপরে তো আমাদের সবারই কম বেশি কন্ট্রোল আছে, মিনস আমি চাইলেই হয়তো বা খাবারটাকে একটু মডিফাই করতে পারি, এটা কঠিন কোনো কিছু না। আবার এক্সারসাইজ যেটা 15 মিনিট টাইম, তো হয়তো বা প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে, প্রথম 3 দিন হয়তো বা করা খুব ডিফিকাল্ট, 7 দিন একটু কঠিন, কোনোভাবে 30 দিন করে ফেলতে পারলেই কিন্তু এটা একটা কাইন্ড অফ আমার সিস্টেমের হ্যাবিট হয়ে যায় যে ঠিক আছে আমি এখন এটা পসিবল। ভাই ইনসিকিউরিটিসের কথা আমাদের ডিসকাশনের ভিতরে অনেকবার আসছে। ইনসিকিউরিটিসের ব্যাপারটা প্রথমত কম্প্যারিজন থেকে হয়তো বা আসতে পারে, আমি ডিটেলস জানি না আর কি। আর আমাদের রাইট অ্যাট দিস মোমেন্ট যেটা হয়, ধরেন একটা পার্সন ইন্টারভিউতে যাবে বা করবে, সে হয়তো বা বাইরে অনেক কথা বলে, খুবই চার্মিং একটা পার্সন, কিন্তু যখন ইন্টারভিউতে যায় বা কোনো একটা প্রফেশনাল কাজের ভিতরে তাকে বসানো হয়, তার ওই কনফিডেন্সটা চলে যায়। এবং অনেকে একটা কমন জিনিস কোশ্চেন হয়তো বা সবাই করে যে কনফিডেন্স কেমনে বাড়াইতে পারি, মানুষের সাথে যে আমি কিভাবে কথা বলতে পারি। এবং বিশেষ করে সবাই কম বেশি নিজেকে একটু ইন্ট্রোভার্ট মনে করতে, একটু কুল মনে করে যে আমি তো ইন্ট্রোভার্ট, একটু কথা কম বলি। সো এটা কিছু মানুষ আসলেই ট্রু ইন্ট্রোভার্ট আছে, আর কিছু মানুষ ইন্টেনশনালি হয়তো এভাবে চিন্তা করে। সো এই সিচুয়েশন থেকে আসলে কনফিডেন্স বাড়ানোর কোনো উপায় আছে কিনা, যেটা আমাকে হয়তো বা লাইফে একটু প্রেজেন্টেবল তো অবশ্যই করবে, অ্যাট দ্য সেম টাইম আমার নিজেকেও বুঝতে জানতে বা নিজেকে একটা ভালো লাইফ লিড করতে হেল্প করবে। ভাই কনফিডেন্স বাড়ানোর জন্য আমি আবারও বলি ওই 2টা পয়েন্ট অবশ্যই আসবে। আপনি ডায়েট এক্সারসাইজ করলে আপনার যখন মানে বডিটা আপনার নিজের কাছে ভালো লাগবে, নট যে আপনাকে 6 প্যাক হইতে হবে, জাস্ট আপনার নিজের কাছে মনে হবে যে আমি একটা ভালো কাজ করছি, তখন আপনার এমনিতে কনফিডেন্স বাড়বে। কনফিডেন্স বাড়ানোর সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি যে বিষয়ে বলতে চান বা জানতে চান সেই বিষয়ে আপনার যথেষ্ট নলেজ থাকা। আমাদের অনেকেরই ওই বিষয়ে যথেষ্ট নলেজ নাই। যেমন আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমার এই বিষয়ে মানে যথেষ্ট নলেজ থাকতে হবে। আমার হয়তো প্রোগ্রামিংয়ে নলেজ অল্প থাকলে হবে, বা অন্টারপ্রেনারশিপে আমার নলেজ এটা থাকা লাগবে, বাট হয়তো রিজনেবল হলেই হবে, বিজনেসে রিজনেবল হলেই হবে, ফাইন্যান্সে রিজনেবল হবে, বাট আমাকে সাইকিয়াট্রিতে সুপার নলেজেবল হতে হবে, তাহলে আমার মধ্যে কিন্তু কনফিডেন্স আসবে। যেমন আমি আপনার সাথে কথা বলছি, আমি যদি জানি যে এখানে মেন্টাল হেলথ নিয়ে কথা হবে, ভাইয়া যা বিষয় আনসার করুক না, মানে প্রশ্ন করুক না কেন, আমি এটাতে কোনো জায়গায় আটকাবো না। হতে পারে যে আমি হয়তো একটু তোতলাবো বা কথা অত সুন্দর হবে না, বাট আমি জিনিসটা জানি। এবং দিন শেষে মানুষ কিন্তু আমার কন্টেন্ট দেখার জন্য বসেছে, সে কিন্তু আমার গান শুনতে বসে নাই, কথা শোনার জন্য বসেছে। আমার কথা যদি একটু মানে এলোমেলো হয়, জড়িয়ে যায়, মানুষের কিচ্ছু আসা যায় না। সো আমার এটা ভাবার কোনো কারণ নাই যে আমি এখানে কোনো পারফর্মার, কারণ মানুষ শিখতে বসেছে। সে আমাকে এখানে পছন্দ করার জন্য বসে নাই, আমি এখানে কোনো ইন্টারভিউ দিচ্ছি না, বা এটার জন্য আমি কোনো টাকা পয়সা পাচ্ছি না। সো আমার কন্টেন্ট দেখে কেউ যদি ভালো ফিল করে, সেটাই আমার থটটাকে আমি ঠিক করছি। এবং নিজেকে ওটা বলা যে আমি যেটা জানি সেটা ডেফিনেটলি যারা শুনছে তারা আমার চাইতে বেশি জানে না, ওই জিনিসটা নিজের মধ্যে কনফিডেন্স আনবে। আরেকটা জিনিস আমি কনফিডেন্স অলওয়েজ বলি যে অলওয়েজ কিপ ইউর প্রমিসেস, মানে আমি যেটা মানুষকে বলি আমি চেষ্টা করবো সেটা কমিটমেন্টটা রাখা। এটা ভীষণ কনফিডেন্স বাড়ায়, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ায় যে আমি তো কথা দিয়ে কথা রাখি। এটা এখন প্রয়োজনে 2-1 সময় হয়তো আমরা 19-20 করতে পারি, কিন্তু অ্যাটলিস্ট আমি যদি বলি একটা মানুষকে আমি একটা কাজে যাবো বা করবো বা হেল্প করবো, আমি যেন এটা কথা দিয়ে কথা রাখি। কারণ ইন্টিগ্রিটি প্রচণ্ড রকম আসলে ভাইয়া কনফিডেন্স বাড়ায়। সো লং স্টোরি শর্ট, আমি আবারও বলছি যে একটা হচ্ছে গিয়ে এক্সারসাইজ, ডায়েট ঠিক করা, নিজের বিষয়ে অনেক বেশি নলেজেবল হওয়া, ইন্টিগ্রিটি ঠিক রাখা। লাস্ট আরেকটা বলবো যে যদি চাইল্ডহুড ট্রমা থাকে ঠিক করা, কারণ অনেক সময় আমাদের কনফিডেন্স আমাদের আব্বা আম্মা নষ্ট করে দেয়, টিচার নষ্ট করে দেয়। যে ক্লাসে 10-15 রোল হয় তাকে সবসময় বলা হয় তুই গরু ছাগল গাধা তৈরি দিয়ে হবে না। ছোট বয়সে যখন আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, এটা আসলে খুব এফেক্ট করে। বাসায় হয়তো আব্বা আম্মা বলেছে, সেই জিনিসটা কিন্তু একটা ক্ষত, এটা একটা ঘা ভাইয়া, এই ঘাটা শুকানো যায়। এটা কিন্তু এরকম না যে এই ঘাটা শুকানো যায় না। হ্যাঁ, ঘা শুকাই গেলে হয়তো একটা স্কার থাকে, কিন্তু ঘাটা শুকিয়ে গেছে, সেখান থেকে এখন আর পুজ পড়ছে না, সেখান থেকে আর ব্যথা করছে না। আমরা এই ঘাটা অনেক সময় শুকাই না। আমরা যদি অ্যাটলিস্ট কাউকে বলিও মন খুলে যে জাজ না করে আমার কথা শুনেছে, তাতেই কিন্তু অর্ধেক ঘা শুকিয়ে যায়। তারপর তো এটা একটা সায়েন্স,
ট্রমা হিলিংয়ের একটা সায়েন্স আছে, বাট এই ঘাটা শুকানো আমাদের জন্য খুবই খুবই জরুরি। আমরা একটা ডায়াবেটিসের চিকিৎসা যেভাবে করি, হাইপার টেনশন প্রেশারের চিকিৎসা যেভাবে করি, আমরা কিন্তু চাইল্ডহুড ট্রমার চিকিৎসা সেভাবে করি না। আমরা হয়তো লিটারালি বুলিড হয়েছে আমাদের ফ্যামিলি বা মানে টিচারদের কাছে, আমরা এটাকে জাস্ট সারা জীবন রেখে দিচ্ছি এবং আমরা মনে করছি যে এখানে আমি মানে এটা তো হয় সবার জীবনে, হয় না? সবার জীবনে অবশ্যই হয় না, এবং যদি হয়েও থাকে তারা অনেক সাফার করে। এবং যেহেতু চিকিৎসা এখন আছে, আপনাদের চিকিৎসাগুলো নেওয়া উচিত। এটা কখনই মোটিভেশনাল ভিডিও দেখে যাবে না, এখানে হিল করতে হবে আপনাকে, এবং হিল করলে আপনি অনেক প্রোডাক্টিভ একটা লাইফ পাবেন। কারণ আপনি কনফিডেন্ট না হলে ইউ উইল নট গেট এ কনফিডেন্ট পার্টনার। আমি অনেক মেয়ে বা ছেলে দেখি যারা এসে বলে আমি তো ভালো কিছু ডিজার্ভ করি না। আমি তো বলি যে তোমাকে একটা ভালো ছেলে পছন্দ করেছে, তুমি তাকে রিজেক্ট করছো কেন? ও জাস্ট এসে বলে যে আমি তো, আমার মনে হয়েছে আমি ওকে ডিজার্ভ করি না, আমাকে কেন মানে প্রপোজ করলো। এটা এত কমনলি বলে, সে জাস্ট কনফিডেন্ট না, অথচ সে খুব ভালো একটা ছেলে বা ভালো একটা মেয়ে। তার মনে হয় যে মানে সে কোনো কিছুর যোগ্য না, এবং সে কিন্তু জীবনে ভালো জায়গায় পড়ছে বা কিছু, বা দেখতে হয়তো ভালো, বাট তার ভিতরটা এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে ছোটোবেলা থেকে, সেটা হিলও করে না এবং সেটা বুঝেও না। সো কনফিডেন্স বাড়ানোর জন্য চাইল্ডহুড ট্রমা হিল করা জরুরি। আচ্ছা ভাই, কনফিডেন্সের ব্যাপার নিয়ে যেহেতু ভাই কথা হচ্ছে, অনেক সময় যেটা হয় যে আমাদের প্রোগ্রামিং হিরোর কোর্সে এটা কাইন্ড অফ অনলাইন বুট ক্যাম্প স্টাইলে চলে। 6 মাসের কোর্স, 6 মাসে শেষ করতে হয়, এভরিডে 6 থেকে 7 ঘন্টার মতো পরিশ্রম করতে হয়। সো স্টুডেন্ট বা ইয়াং কোনো একটা পার্সন যখন এটা শুনে, সে প্রথমে চিন্তা করে 6 থেকে 7 ঘন্টা ডেইলি কীভাবে কোড করবো, এটা কি আমার পক্ষে আদৌ পসিবল কিনা। কিন্তু এই অসম্ভব কাজ অনেকেই কিন্তু সম্ভব করে, এবং সেটা 1-2 জন না, অনেক সময় 2000-2500 মানুষ 6 মাসের ভিতরে শেষ করে কোর্স। সো সেই সিচুয়েশনে আমরা অনেক সময় যেটা হয় কি, লাইফে যখন বড় কিছু একটা অ্যাচিভ করার কথা চিন্তা করি, বা লাইফে একটা ম্যাসিভ চেঞ্জ, কারণ ডেইলি 6 থেকে 7 ঘন্টা যে কোনো কিছু একটা, নট নেসেসারিলি কোডিং, যেটা আমি করতে চাই ভাই, এটা কিন্তু একটা মানে মেজর কাইন্ড অফ শিফট আমার লাইফে। সেখানে মনের ভিতরেই প্রথমে একটা, ওই যে একটা কথা হয় না যে বনের বাঘে খায় না মনের বাঘে খায়, এই টাইপের একটা জিনিস। সো মাথার ভিতরে না আমি শুরুতেই বলে দিই যে আমাকে দিয়ে তো হবে না, আমি তো এরকম কাজ কখনো করি নাই। এই যে মাথার ভিতরে একটা ব্যাপার। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে অনেক এক্সাইটেড, এই যে আবার ওভার কনফিডেন্সের একটা কথা বলে। সো এই ওভার কনফিডেন্স আর রিজনেবল কনফিডেন্স, যেটা দিয়ে আমাকে একটা নতুন কাজ করার জন্য একটু সাহসী বা উদ্যোগী করে উঠবে, সেই জায়গাটাতে আসলে ভাই চিন্তা ভাবনাটা কেমন করা উচিত, যাতে আমি মানে সাহসী একটা পদক্ষেপ নিতে পারি কোনো একটা বড় কিছু অ্যাচিভ করার জন্য আমার লাইফে বা ক্যারিয়ারে। লাইফে রিস্ক নেওয়া উচিত আমার কাছে মনে হয়। লাইফে আপনার যে কাজটা করছেন এটা খুবই মানে ভালো একটা কাজে, দেশের তরুণদের নিয়ে আপনি কাজ করছেন। আমি মনে করি বাংলাদেশের অনেক মানুষই আসলে অনেক বেশি পড়াশোনা করার প্রয়োজন আমি দেখি না। সবাইকে অনার্স মাস্টার্স করতে হবে আমি মনে করি না। আসলে অনেক মানুষ কিন্তু আপনার ইন্টার পাস করেও অনেক ভালো কাজ আসলে করতে পারে। স্পেশালি এত আমাদের দেশের সম্পদ কিন্তু আমাদের জনসংখ্যা, এটাকে আমরা নানাভাবে কাজে লাগাতে পারি। সো আমি মনে করি এটা খুবই ভালো একটা কাজ। ওভার কনফিডেন্স কমার জন্য আমার কাছে মনে অলওয়েজ মেন্টর থাকা উচিত, যে আপনার একটা সিনিয়র ভাই থাকা উচিত আপনার ডিসিপ্লিনে, যে আপনাকে বলে দেবে যে আপনাকে ওভার কনফিডেন্ট কি না। আমাদের দেশে অনেক সময় যেটা হয় যে আমরা নিজের ল্যাকিং বুঝি না, অথবা আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাই। আমরা চাকরির ক্ষেত্রে যেহেতু আমরা অনেক ইন্টারভিউ নেই লাইফ স্প্রিংয়ে, আমরা দেখি যে অনেক মানুষ ঠিকমতো সিভি লিখতে পারে না। অনেক মানুষ চাকরির প্রথম 1 বছরে পরিশ্রম করতে চায় না, তারা যে ঘড়ি ধরে আসে ঘড়ি ধরে যায়। অথচ তারা যদি আসলে আরও মনোযোগ দিয়ে কাজ করতো, তারা কিন্তু আমাদের একটা রিকমেন্ডেশন পেত। যারা অফিসে ভালো কাজ করে তাদেরকে কিন্তু আমরা চিনি। আমরাও কিন্তু লাইফে প্রথম দিকে অনেক অনেক কষ্ট করেছি। সো ইনিশিয়ালি বাংলাদেশের ছেলেমেয়েদের আমার কাছে মনে হয় আরও অনেক বেশি পরিশ্রম করার চিন্তা করা উচিত। কনফিডেন্স সবসময় আসবে যখন আমি নিজের স্ট্রেংথটাও বুঝবো, আমি নিজের উইকনেসটাও বুঝবো। ওভার কনফিডেন্ট আমি তখনই হব যখন আমি শুধু স্ট্রেংথ দেখি এবং আমার উইকনেস দেখি না। এবং ওই জায়গাটাতে আমার কোচ লাগবে বা একজনকে বলে দিতে হবে যে না, তোমার স্ট্রেংথ আছে এগুলো, বাট তোমার কিন্তু উইকনেসও আছে। সো অনেক মানুষ যারা খুব ট্যালেন্টেড ক্রিয়েটিভ, ধরেন আমি জাস্ট কথার কথা বলছি, তারা যে কোনো জায়গায় গেলে যে কোনো একটা জিনিস পেয়ে যায়, করতে পারে, অ্যাভারেজ যেতে ভালো পারে, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার। কারণ তারা যেখানে যাচ্ছে একজনের যেতে দ্রুত শিখে ফেলছে। তাদেরকে একটু মনে করাই দিতে হবে যে তোমার উইকনেস হচ্ছে তুমি ফোকাস করতে পারো না। কারণ ট্যালেন্টেড ক্রিয়েটিভ মানুষ সবসময় ফোকাসে সাফার করে। তারা একসাথে 5টা জিনিস শিখে এবং 5টা জিনিসের মধ্যে কোনোটারই ডেপথে তারা ঢুকে না, সব কিছুরই সুপারফিশিয়ালি অ্যাভারেজে যেতে ভালো করে এবং তারা কোনো একটা জিনিসের ডেপথে ঢুকতে পারে না। তো তাদেরকে বারবার ফোকাস এই জিনিসটাতে আনতে হবে। কারণ একটা মানুষ কখনোই জীবনে 2টা জিনিসের যে বেশিতে এক্সেল করতে পারে না। বাট তারা দেখা গেছে 10 বছরে 5টা জিনিস শিখবে, কোনোটারই খুব ওয়াও কিছু করে না, 5টারই অ্যাভারেজ করে এবং তারা তখন একটা হতাশায় ভুগে। সো ওভার কনফিডেন্স দূর করার জন্য আমার উইকনেস বুঝতে হবে এবং এই উইকনেসটা একজন মেন্টর যদি ধরিয়ে দেয় সেটা অনেক ভালো। তার মানে যে কোনো কিছু একটা আগে আমাকে 6 থেকে 8 মাস মিনিমাম একটা সময় দিয়ে স্পেন্ড করে দেখতে হবে যে এটা শেষটা কোথায়।
মানে একসাথে একই মাসের ভিতরে 10টা জিনিস করা যাবে না, তখন আসলে আমি আমার পটেনশিয়ালটা প্রপার ইউটিলাইজেশন করতে পারবো না, এবং তখন মনে হবে যে আমাকে দিয়ে তো কিছুই হয় না। বাট আমি তো আসলে একসাথে 10টা, আমি তো মানুষ, আমাকে দিয়ে তো আসলে রোবটের মতো চিন্তা। আর সাকসেস খুব বোরিং জিনিস ভাই, এটা আমাকে মানতেই হবে যে সাকসেস খুবই বোরিং জিনিস। একই কাজ যে প্রতিদিন করতে পারবে একই রুটিনে, সেই সাকসেসফুল। আমরা যদি বিরাট কোহলির মানে জীবন দেখি, ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবন দেখি, তারা সাকসেসফুল একমাত্র কারণ হচ্ছে তারা একই জিনিস প্রত্যেক দিন করে, একই ডায়েট মানে একই খাবার প্রতিদিন খায়, একই ব্যায়াম প্রতিদিন করে এবং একই মানে প্র্যাকটিস প্রতিদিন করে এবং দিনের পর দিন করছে। এটা আপনি একজন ক্রিকেটার হন, আপনি একজন প্রোগ্রামার হন, আপনি একজন সাইকিয়াট্রিস্ট হন, যাই হন না কেন, ইউ হ্যাভ টু টেক দ্যাট বোর্ডম অফ ডুইং দ্য সেম শিট এভরিডে। হ্যাঁ, এটা খুবই জরুরি। হ্যাঁ, আপনার লাইফে একদিন আপনি ছুটি রাখতে পারেন, বা ধরেন রাত্রে 7টা থেকে 9টা আপনি ডিফারেন্ট কিছু করতে পারেন, ডোন্ট মেক ইউর লাইফ বোরিং। কিন্তু ধরেন সকাল 9টা থেকে যে 6টার যে রুটিন, ইট হ্যাজ টু বি ভেরি স্পেসিফিক, যে আমি এইটাই করব এবং এটা আমি রেগুলারলি করব। আমার ট্যালেন্ট কী আছে আমি এটা নিয়ে মানে চিন্তাই করবো না। দের ইজ নাথিং কল্ড ইন নো ট্যালেন্ট। ট্যালেন্ট মানে কি, আমি একটা কাজ একটা ছেলে 1 ঘন্টায় করতে পারে, যে একটু কম ট্যালেন্টেড সে হয়তো 1.5 ঘন্টায় করে, দ্যাটস ইট। তো তুমি 1.5 ঘন্টা কাজ করো। এখন যে ট্যালেন্টেড সে 1 ঘন্টায় না করে সে যদি 45 মিনিট কাজ করে, আর যে কম ট্যালেন্টেড সে যদি 1.5 ঘন্টা কাজ করে, তাহলে কম ট্যালেন্টেড মানুষ জীবনে সাকসেসফুল বেশি হবে। সো এটাই আমরা দেখি সবসময়, ট্যালেন্ট মানুষ কিন্তু ভালো করে না, এবং ট্যালেন্ট কিন্তু একটা স্ট্রেস। ম্যাক্সিমাম ট্যালেন্টরা কিন্তু ট্যালেন্ট ক্যারি করতে পারে না। ট্যালেন্টেড মানুষরা অনেক সময় লাইফে ভুল করে ফেলে, তাদের ট্যালেন্ট ধারণ করতে না পেরে তারা অনেক সময় অহংকারী হয়ে যায়, ডিসিপ্লিন থাকে না। সো ট্যালেন্ট জীবনে খুব বেশি কাজে লাগে না, ডিসিপ্লিন কাজে লাগে, একই কাজ করে যাওয়া কাজে লাগে। ট্যালেন্ট হেল্প করবে আপনাকে, বাট ইটস নট দ্য ইটস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। আজকে আমাদের খুবই চমৎকার একটা ডিসকাশন হলো আশা করি, এবং আজকের দিনের সর্বশেষ কোশ্চেনটা আমি গতকাল রাতে ঝঙ্কার ভাইকে বলতেছিলাম যে কালকে তো কুশল ভাই আসতেছে, আপনার কোনো কোশ্চেন আছে কিনা কুশল ভাইয়ের কাছ থেকে জানতে চান। তো ঝঙ্কার ভাই বলতেছে তুমি কুশল ভাইকে একটা কোশ্চেন করতে পারো, যে ভাই তো ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছে, সো ইউজুয়ালি ঢাকা মেডিকেল কলেজগুলোর ভিতরে অবশ্যই খুবই মানে নাম্বার 1 আর কি, এটা নিয়ে তো কারোর কোনো ডাউট নেই। সেখানে পড়াশুনো করে সবাই হয়তো বা ডিফেন্স সেক্টরে যাইতে চায়, কেউ মেডিসিনে যায়, কেউ হয়তো বা অর্থোপেডিক্স বা ডিফারেন্ট সেক্টরে হয়তো বা যায়। তো সেই জায়গা থেকে আপনি মনোরোগটাকে কেন চুজ করলেন? মানে এটা তো একটু আনকনভেনশনাল একটা জিনিস, যেটাতে ইউজুয়ালি মানুষজন যাইতে চায় না, এবং মানে এটা একটু কমপ্লিকেটেড সব মিলায়, এবং এটার ভিতরে ঢুকে অনেকে আবার ভালো ক্যারিয়ার হিসেবেও তৈরি করতেন। বাট হোয়ারাজ আল্লাহর অশেষ রহমতে আপনি তো নিজেও যথেষ্ট সাকসেসফুল, এবং একটা অর্গানাইজেশন চলে যেটা বাংলাদেশের জন্য খুবই ইম্প্যাক্টফুল হইতে কাজ করার চেষ্টা করতেছে ভাই। তো সেই জায়গাটাতে মানে আপনার এই ক্যারিয়ার ডিসিশনটা কীভাবে হইলো? এটা আমার মানে ভাইয়ের কথা শোনার পরে আমারও একটু কিউরিয়াসিটি আসছে যে আপনি কিভাবে এই লাইনে আসলেন আর কি। না, ঝঙ্কার ভাইয়াকে থ্যাঙ্কস কোয়েশ্চেনটা করার জন্য, ওনাকে আমি খুব পছন্দ করি। তো যেটা মূল কারণ ছিল ভাই, আমি যখন মানে ইন্টার্নি শেষ করি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি এমন কিছু করতে চাই। আমি ছোটোবেলা থেকে একটু এক্সপ্লোর করা টাইপের, আমি কনভেনশনাল জিনিসপত্র খুব বেশি পছন্দ করতাম না। সো আমার কাছে মনে হয়েছে যে না, আমি এমন একটা জায়গায় যেতে চাই যেটাতে আমি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবো। এবং মেন্টাল হেলথকে আমি কখনোই শুধু রোগ হিসেবে দেখিনি, কারণ রোগ হিসেবে দেখলে আমি কখনো এই জায়গায় আসতে চাইতাম না। কারণ সাইকিয়াট্রিস্টরা সবচেয়ে কম আয় করে ডাক্তারদের মধ্যে, কারণ তাদের টেস্ট থেকে টাকা আসে না, তাদের মানে অনেক ব্যাপার আছে, সার্জারি নাই, অনেক কিছু। সো মানুষ আসতে চায় না, প্লাস মানুষ পাগলের ডাক্তার বলে, হ্যাঁ সময় নিয়ে রুগী দেখতে, অনেক ব্যাপার আছে। সো আমি মূলত আসতে চেয়েছি, আমার কাছে মনে হয় যে এই জায়গা এমন একটা জায়গা যেখানে আমি দেশের মানুষকে এবং পুরো পৃথিবীর মানুষকে আমি ইম্প্যাক্ট করতে পারবো। যেমন ধরেন ভাই প্যারেন্টিং, এটা তো আমরাই কথা বলি। সো আমি যদি একটা বাবা মাকে প্যারেন্টিং শিখাতে পারি, সে তার বাচ্চার সাথে ভালো ব্যবহার করবে, সেই বাচ্চাটা বড় একটা সুস্থ নাগরিক হবে, তার নাতনি হয়তো সুস্থ নাগরিক হবে, কারণ সে তার বাবা মার কাছ থেকে প্যারেন্টিং শিখবে। মানে জিনিসটাকে তো অনেক দূরে যায়। আমি যদি টিনেজারদেরকে হেলদি রিলেশনশিপ শিখাতে পারি, হাজব্যান্ড ওয়াইফকে হেলদি রিলেশনশিপ শিখাতে পারি, তারা সমাজে ভালো থাকবে। সমাজে সুস্থ নাগরিক থাকলে আমাদের সমাজ উন্নত হবে, মানে দেশের আয় বাড়বে, দেশের জিডিপি বাড়বে, সবার প্রোডাক্টিভিটি বাড়বে। সব ক্ষেত্রে আমরা ধরেন সেক্সুয়াল হেলথ নিয়ে কাজ করি। সেক্সুয়াল হেলথ লাইফে মানে প্রত্যেকটা ফ্যামিলির জন্য এটা খুব দরকার। মানসিক রোগের চিকিৎসার বাইরে আমি কথা বলছি, সেলফ এস্টিমের কথা বলছেন। এখানে একটা কথা বলা নেই যে বাংলাদেশের মানুষদের সেলফ এস্টিম দুর্বল হওয়ার একটা বড় কারণ বা ইনসিকিউরিটির বড় কারণ হচ্ছে আমরা সেই আর্য আমল থেকে শাসিত। সো আমরা অলওয়েজ মানে একটা
ছোট হয়ে বড় হয়েছে, মানে ছোট জেনে নিজেদের বড় হয়েছি। তারপর ধরেন ব্রিটিশরা 200 বছর করলো, পাকিস্তান করলো। সো আমাদের বাপ দাদাদের সবসময় আমরা একটু ইনসিকিউর দেখে বড় হয়েছে, মানে এটা কাইন্ড অফ একটা দাস শ্রেণী যাদেরকে সবসময় শোষণ করা হয়েছে। ওই জিনিসটা আমাদের জেনেটিক্সে চলে এসেছে। আমরা খুব প্যারানয়েড সংকীর্ণতায় ফিল করি। এটা আপনি মানে সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝবেন। আমরা সাকসেস নিতে পারি না মানুষের। যে মানুষটা সাকসেসফুল তার হয়তো একটা দুটা ভুল বের হয় এবং সবাই মিলে আমরা তাকে মানে অ্যাটাক করতে থাকি। এটা আমাদের ক্ষেত্রে আমরা বলছি না, আমরা হয়তো 2-1 সময় পড়েছি, কিন্তু আমি এটা ওভারঅল আমাদের কালচারটাই এরকম। আমরা তার আর কোনো ভালো দিক তখন দেখি না। সো এই জিনিসগুলো তো আমাদের সংকীর্ণতা থেকে হয়, জেলাসি থেকে হয়, যেটার রুট কিন্তু আমাদের বাপ দাদাদের ইনসিকিউর। কারণ তাদেরকে আমরা এটা দেখতে বড় হয়েছি। আমাদের খাবার টেবিলে বসে আমরা সবসময় গিবত করতে থাকি, কে খারাপ কে ভালো। আমরা কিন্তু পিপল টক বেশি করি, আমরা কিন্তু আইডিয়া টক কম করি। আমাদের বাসাতে আমরা এগুলো শিখি নাই। দ্যাটস ওয়াই আমরা কিন্তু ইনসিকিউর। এই জিনিসগুলো কিন্তু মেন্টাল হেলথে আপনি ঠিক করতে পারবেন। আমরা প্রচুর স্কুল কলেজে যাই, টিচার ট্রেনিং দেই এবং আমরা তাদেরকে বলি যে আপনারা বাচ্চাদের এগুলো শিখান। এইটার পার্সপেক্টিভ থেকে আমি আসলে মেন্টাল হেলথে আসতে চেয়েছি। তবে তখন আমার কোনো ধারণা ছিল না যে আমি কীভাবে করবো, কারণ আই ওয়াজ নেভার ইনটু বিজনেস। আমার বাবা একজন শিক্ষক মানুষ শুধু। আই নেভার আন্ডারস্টুড যে কীভাবে একটা কোম্পানি এভাবে দাঁড়া করানো যায়। সো আমি খুঁজতে থাকলাম যে কী করা যায়। বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপে গেলাম, লিডারশিপ প্রোগ্রামে গেলাম, ইন সার্চ অফ পিপল যারা আমার সাথে ভ্যালুসগুলো মিলে। তখন আমার ইয়াহিয়ার সাথে পরিচয় হয় 2015-16 সালের দিকে। অ্যান্ড দেন আমি দেখলাম যে ওরও সাইকোলজিতে ইন্টারেস্ট। ওর তো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং পড়ছিল, বাট সেখান থেকে সে পরে সাইকোলজিতে সুইচ করে। সো ও বললো যে ভাই আমি তো সাইকোলজি নিয়ে পড়ছি এবং আপনিও সাইকিয়াট্রিতে আছেন, চলেন আমরা একসাথে কাজ করি। আমার এই জীবনে লক্ষ্য আছে। আমি বললাম আমারও তো এরকম লক্ষ্য, চলো আমরা একসাথে কাজ করি। সো তখন 2 জন মিলে চিন্তা করলাম যে আমরা কাজটা করি। যেহেতু ও আগে থেকে কিছু বিজনেসের সাথে ইনভলভ আছে, অন্টারপ্রেনারশিপ বুঝে, ওর কাছ থেকে আমি ওই লাইসেন্সগুলো নিলাম, ও আমার কাছ থেকে কিছু একাডেমিক হেল্প নিল। অ্যান্ড 2 জন মিলে আমরা জিনিসটা মানে বড় করার চেষ্টা করেছি। ডেফিনেটলি আল্লাহ হেল্প করছে এখানে। আমি চেয়েছি বলে জিনিসটা এত বড় হয়ে যায় তা না। এটা কতদূর যাবে সেটাও আমরা জানি না। অন্যরা অনেক ভালো ভালো কাজ করতেছে ভাইয়া, বাট এখানে আমি বলবো যে এই জিনিসটা আমাকে অলওয়েজ মোটিভেট করেছে যে আমি জাস্ট চেম্বারে না থেকে, আমার চেম্বার থেকে বের হয়ে সমাজের জন্য কাজ করব। আর ইন ট্রু সেন্স রিলিজিয়ান খুব মোটিভেট করে আমাকে, এখনও করে, যে আমি যদি একটা মানুষকে হেল্প করি আল্লাহ হয়তো খুশি হয়ে আমাকে কোনো না কোনো বেনিফিট দিবে। আমি বেনিফিটের জন্য করি তা না, বাট আমরা প্রত্যেক ধার্মিক মানুষ, বা আমি কতটুকু ধার্মিক আল্লাহ ভালো জানে, বাট আমি ডেফিনেটলি জান্নাতে যেতে চাই। সো সেখান থেকে আমার মনে হয় যে আমার জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে লাইফ স্প্রিং একটা মাধ্যম হতে পারে, যে আমি মানুষের হেল্প করার চেষ্টা করতেছি। ওই জিনিসটা আমাকে কখনো ক্লান্ত হতে দেয় না, যে আমার অনেক স্ট্রেস হয়, কষ্ট হয়, বাট আমার মনে হয় যে দিন শেষে আমি আমার ভুল লিমিটেশন মিলিয়েও একটা ভালো কাজ করতেছি। যদি সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করে, এটা তো খুব ভালো কিছু হবে। না না, চমৎকার ভাই, খুব চমৎকার ভাই আপনি বলার চেষ্টা করছেন ভাই। আজকে ঝড় বৃষ্টির দিন অনেক কষ্ট করে আপনি আসছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ ফিউচারে আবার কোনো একটা ডিসকাশন আপনার সাথে করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভাই। আপনাকে ধন্যবাদ ভাইয়া।